আমি আমার স্ক্রিনটা। হ্যাঁ, তুমি এটা শেয়ার করতে থাকো। হুম। আচ্ছা, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। অডিয়েন্স থেকে কেউ যদি একজন একটু নিশ্চিত করতেন তাহলে ভালো হতো যে স্ক্রিন এবং কথা দুইটাই জি ঠিকঠাক ভাইয়া, মতো। দেখা যাচ্ছে আচ্ছা, ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আমাদের আজকের স্পিকার শাহিদ আহমেদ হাসিবকে। হাসিব হচ্ছে মেকাট্রনিক 16 সিরিজের। তো অনুষ্ঠানের শুরুতে আমি আমার একটু পরিচয় আগে দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুজ্জামান। আমি সিভিল 12 সিরিজের। এখন বর্তমানে আমেরিকাতে একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছি, পাশাপাশি চাকরি করতেছি। তো আজকের অনুষ্ঠানটা বা আজকের অনলাইন প্রোগ্রামটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ইউরোপের মাস্টার্সের জন্য অনেক কম্পিটিটিভ এবং অনেক লোভনীয় একটা স্কলারশিপ। আমি নিজেও 2022 সালে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে গেছিলাম। যাওয়ার পরে আসলে কিছু ব্যাকগ্রাউন্ড মিসম্যাচের কারণে 5 মাস পরে ছেড়ে দিয়ে চলে আসছি। তো সেই প্রোগ্রামে, মানে সেই প্রোগ্রামে না, আমাদের সেই প্রোগ্রামে পরে আরেকজন গেছে হাসিবের খুব সম্ভবত আগের ব্যাচে। হাসিব, তুমি অনিককে চিনো নাকি? ভাই কি মেকানিক্যালের? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, চিনি। হ্যাঁ, তো অনিক হচ্ছে পরে গেছে। ও 24-এ না, মনে হয় 23-এ গেছে। 23-এ। 23-এ গেছেন মনে হয়, 23-এ আসছিলেন ভাই, হ্যাঁ। হ্যাঁ, আমরা গেছিলাম হচ্ছে 22-এ ইয়ামশিপে। পরে হাসিব, ইয়ে, অনেক গেছে। তারপরে আহ, হচ্ছে মনে হয় তোমার সাথে কি আর কেউ ছিল নাকি তুমি একাই? আমার সাথে রুয়েট থেকে আরো দুইজন আসছে। হুম। ভিন্ন প্রোগ্রামে আর কি। আচ্ছা, একটা হচ্ছে ওর নামও হাসিব, সে হচ্ছে CSC 16 এর। আচ্ছা, আচ্ছা। আর একটা হচ্ছে একটা মেয়ে, সে হচ্ছে MSc ম্যাটেরিয়াল সায়েন্সের 160, সেও 16 এর। ও, তোমরা তিনজনাই 16-এর তার মানে? জি জি, ওয়ান আচ্ছা, সিক্স এর আমার সাথে যারা আসছিল আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো ধন্যবাদ। তো আজকের আমাদের স্পিকার হচ্ছে শাহিদ আহমেদ হাসিব। হাসিব হচ্ছে মেকাট্রনিক 16 সিরিজের। আর হাসিব মেরিন অ্যান্ড মেরিটাইম ইন্টেলিজেন্ট রোবোটিক্স, মির যেটা সংক্ষেপে বলে, এই প্রোগ্রামে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে পড়াশোনা করতেছে। সে ইরাসমাস স্কলারশিপ পাইছে 2024 সালে। খুব সম্ভবত তোমার ইউনিভার্সিটি এনটিএনইউ আর তুলন দুইটা মিলে না? হ্যাঁ, তো প্রোগ্রামটা এই দুইটা বিশ্ববিদ্যালয়ে আহ, পড়ানো হচ্ছে। এবং ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের আমার মনে হয় যে আমি একটু আগে থেকে বলে নিই যে এইটার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে একটু প্রোগ্রাম স্পেসিফিক। তারপরেও হাসিব চেষ্টা করবে যতটা সম্ভব তার জ্ঞান থেকে আপনাদের আহ, মানে তথ্য দেওয়ার জন্য। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা চ্যাটে লিখতে পারেন প্রেজেন্টেশন চলাকালীন, অথবা প্রেজেন্টেশন শেষে যখন প্রশ্ন উত্তর পর্ব হবে তখন আপনারা হ্যান্ড রেজ করে আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন বা চ্যাটে লিখতে পারেন। এছাড়াও আমাদের পুরো অনলাইন সেশনটা রেকর্ডিং হচ্ছে। আমি চেষ্টা করব খুব দ্রুত আমাদের রুয়েট হায়ার স্টাডি গ্রুপে ভিডিওটা শেয়ার করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আমি আর বেশি কথা না বাড়িয়ে হাসিবকে অনুরোধ করব তার প্রেজেন্টেশন শুরু করে দেওয়ার জন্য। আহ, আমি হচ্ছে অলরেডি, ভাইয়া বলেছেন আমার সম্পর্কে। আমি হচ্ছে মেকাট্রনিক 16 সিরিজ রুয়েট থেকে পাশ করেছিলাম 2022 সালে। হ্যাঁ আব্বা, কি করো? হ্যাঁ, পাশ করার পরে হচ্ছে আমি স্কলারশিপের জন্য আবেদন করি। আহ, আমি এই যে নামাজ পড়ে আসলাম মাত্র। আমাদের আবার এই যে একটা ইউরোপের একটা ভাই হচ্ছে একটা স্কলারশিপ। নীরব ভাইয়া, আপনার হচ্ছে মাইকটা মনে হয় অন। আপনার মাইক থেকে হচ্ছে ভয়েস আসতেছে, আমরা শুনতে পাচ্ছি। আমি চেষ্টা করতেছি মিউট করার, কিন্তু কেন যেন এটা মিউট হচ্ছে না। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না কিন্তু মিউট হচ্ছে না। আচ্ছা, আচ্ছা আচ্ছা, যাই হোক। হাসিব, তোমাকে আমি আরেকটু ইন্টারাপ্ট করি। আহ, যদি সম্ভব হয় তোমার এর সঙ্গে তোমার সৌদি আরব থেকে এখানে আসার জার্নিটাও একটু যদি শেয়ার করতে পারো তো শেয়ার করো।
যদি সম্ভব আচ্ছা হয়। আচ্ছা, জি ভাই অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম 2022-এ পাশ করার পরে আমি হায়ার স্টাডিজ, মানে আগে থেকেই স্বপ্ন ছিল, তো আমি অ্যাপ্লাই করা শুরু করি। আহ, আমার আমারও ফার্স্ট টার্গেট হচ্ছে আহ, ইউরোপ, ইউএস, এই কান্ট্রিগুলোই ছিল। সৌদি আরবিও আমার জন্য, আমার চয়েসে ছিল, বিশেষ করে যে কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এন্ড মিনারেলস, এটাতে। তো আমার সাথে আমার একটা বন্ধু ছিল, ক্লাসমেট, হাফিজ নয়ন। আমরা দুইজন হচ্ছে একসাথে অ্যাপ্লাই করি কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম মিনারেলস এর শুরুর দিকে। তো যখন ওখানে অ্যাপ্লাই করি তখন আমাদের আমরা মনে হয় আহ, জুন জুলাইয়ের দিকে অ্যাপ্লাই করি, ইন্টারভিউ হয়, অ্যান্ড পরে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের রেজাল্টটা আসে ওখানে। তো ওখানে হচ্ছে স্কলারশিপ সহ ফুল ফান্ডে পড়ার সুযোগ হয় আর কি, মাস্টার্সে। আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ। তো পরে হচ্ছে ওখানে আহ, জানুয়ারির 1 তারিখে 2023-এর আমি যাই। তো ওখানে হচ্ছে পড়াশোনা শুরু করি, রিসার্চের কাজ সবকিছুই শুরু করা হয়। ওখানে মাস্টার্সের সাথে সাথে প্যারালালি রিসার্চও হয়। আহ, সব মিলিয়ে ভালোই যাচ্ছিল। আমি ওখানে আহ, পড়াশোনা করতেছিলাম, মোটামুটি সবকিছু ঠিকঠাক ঠিকঠাক ছিল। বাট এর মধ্যে আমি আরো অপরচুনিটিস এর জন্য অ্যাপ্লাই করি, আমি করা বন্ধ করি না আর কি। তো এট দ্য মিন টাইম আমি ওখানে থেকে অ্যাপ্লাই করতে করতে আমার একটা আগে থেকে ইচ্ছা ছিল, যেটা মেইন একটা রিজন, সেটা হচ্ছে আমি খুবই ভ্রমণ বিলাসী, আমি ঘুরতে খুব পছন্দ করি। তো আহ, সৌদি আরবে তো একটা কান্ট্রিতে ছিলাম। আহ, ওখানে সবচেয়ে ভালো যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে ওমরা করতে যাওয়া যায়, চাইলে প্রত্যেক সপ্তাহ যাওয়া যায়। পড়াশোনা, এনভায়রনমেন্ট, ল্যাব ফ্যাসিলিটিস সবকিছুই খুবই টপ নচ বলা চলে। আর কারো যদি মোটিভ থাকে যে আমি রিসার্চার হব বা রিসার্চ করব, তাহলে আমার মনে হয় কেএফএপিএম এ খুবই ভালো একটা অপরচুনিটি আছে আর কি। তো যাই হোক, সেখানে আর আমি কন্টিনিউ করি না, কারণ আমি মেনলি অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করি। করার পরে বিভিন্ন জায়গা থেকে অফার আসা শুরু করে। ইভেন লিঙ্কডইনের থ্রুতেও আমাকে প্রফেসর নিজে আমি যদি জয়েন করি আর কি, আফটার কনফার্মিং ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। তো এটা হচ্ছে আমার মোটামুটি স্কলারশিপের শুরুর দিকের জার্নিটা আর কি। তো যখন ইরাসমাসে হয়ে যায়, আমি কয়েকটা প্রোগ্রামেই অ্যাপ্লাই করি। আহ, এর ভিতরে দুইটা প্রোগ্রাম থেকে আমার রেসপন্স আসে। আর যেহেতু আমি মেকাট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের, একটা ছিল হচ্ছে আহ, অনেকটা ব্যাটারি কেমিস্ট্রি রিলেটেড। আমার আন্ডারগ্রেডের থিসিস যেটা, সেটা ছিল লিথিয়াম আয়ন ব্যাটারি রিমেইনিং ইউজফুল লাইফ প্রেডিকশনের উপরে। তো ওইটা রিলেটেড হওয়ার কারণে ওই প্রোগ্রামটাতেও আমি পজিটিভ রেসপন্স পাই, এবং এই প্রোগ্রামটা আমার ব্যাকগ্রাউন্ড এবং সবকিছুর সাথে ম্যাচ করে, এটাতেও রেসপন্স পাই। তো আলটিমেটলি আমি এই প্রোগ্রামটা চুজ করি আর কি। তো এটার মেন একটা রিজন ছিল আসলে আমার ইরাসমাসের যে, মানে আহ, যে আহ, যে আকর্ষণটা, যে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন সেমিস্টারে পড়ার সুযোগ থাকে। একটা ভালো স্টাইপেন্ডও দেয় তারা। আহ, মোটামুটি এই এই জিনিসটা আমার কাছে খুবই লোভনীয় মনে হয় তখন, এই কারণে আমার এটা চুজ করা। তার উপরে ব্যাকগ্রাউন্ডের সাথে প্রোগ্রাম ম্যাচ করার একটা ব্যাপার তো আছেই। তো আহ, এভাবে আমার আসলে ইরাসমাস মুন্ডুসের যাত্রাটা শুরু হয়। মানে এটা কিন্তু আজকের বিষয়টা থাকবে আমাদের আমার অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে, বা কিভাবে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটা জন্য আবেদন করা যায়, বা এটাকে কিভাবে অ্যাচিভ করা যায়, সেটার উপরেই আসলে মেন ফোকাসটা থাকবে। তো আমার এরাসমাস মুন্ডাস স্কলারশিপটা নিয়ে যদি বলতে হয়, তাহলে এটা চিন্তা করতে হবে যে স্কলারশিপটা আসলে কেমন, বা এটার ব্যাকগ্রাউন্ডটা কি। তো নর্মালি এরাসমাস মুন্ডাস স্কলারশিপটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা ফান্ডেড। এটা আহ, প্রত্যেকটা প্রোগ্রাম, প্রায় 129টা কি 20টা, মোটামুটি 120টা প্লাস প্রোগ্রাম আছে এরাসমাস মুন্ডাসে, মাস্টার্স প্রোগ্রাম সবগুলা। বিভিন্ন ক্যাটাগরির প্রোগ্রাম আছে। আমরা যদি গুগলে সার্চ করি ইরাসমাস মুন্ডুস ক্যাটালগ, তাহলে এরকম একটা
পেজ আসে আর কি। তো ওই পেজে আমরা গেলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো দেখতে পারি। তো প্রোগ্রামগুলোর ভিতরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যেরকম প্রত্যেকটা ফিল্ডের প্রোগ্রাম আছে, অ্যাট দ্য মিন টাইম অন্যান্য ফিল্ড রিলেটেড বিজনেস বা সোশ্যাল স্টাডিজ সব ধরনের মোটামুটি সবকিছু, ইভেন আর্কিটেকচার রিলেটেড প্রোগ্রামগুলো, সব ধরনের প্রোগ্রামই পাওয়া আছে আর কি এখানে। তো ইরাসমাস মন্ডুস ক্যাটালগটা হচ্ছে আমাদের একটু যারা ইন্টারেস্টেড ইরাসমাস এ অ্যাপ্লাই করার আর কি, তাদের হচ্ছে ইরাসমাস মন্ডুস ক্যাটালগটা ঘেটে দেখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোগ্রামের আমরা হেডিংটা দেখতেছি, হেডিংটা দেখে মনে হচ্ছে না এই প্রোগ্রামটা মনে হয় আমার রিলেটেড না, আমার সাথে রিলেভেন্ট হইতে পারে না। যেমন আমি একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম, সেটার নাম ছিল মাল্টিফেজ। তো প্রোগ্রামটা আসলে যখন আমি দেখলাম, দেখে মনে হচ্ছিল যে এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, প্রোগ্রামটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেডই ছিল। বাট ওখানে হচ্ছে ব্যাটারি কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করার সুযোগ ছিল। ওরা ওদের একটা ট্র্যাক ছিল যেটাতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে মেকানিক্যালের সাথে রিলেটেড বা ব্যাটারি রিলেটেড এআই রিলেটেড ফিল্ডটা যাচ্ছিল। তো ওভাবে আমি ওটাকে টার্গেট করে ওই প্রোগ্রামটা তো অ্যাপ্লাই করেছিলাম আর কি। তো এটা হচ্ছে মানে একটা স্ট্র্যাটেজি যে আমি প্রোগ্রামটা কিভাবে সিলেক্ট করতেছি আর কি। শুধু টাইটেল দেখে ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করব বা ওই প্রোগ্রামটা রিজেক্ট করবো এরকম না। যেটা হচ্ছে আমাদের মেন একটা গোল থাকা উচিত, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের, যদি 120টা প্রোগ্রাম থাকে, 120টা প্রোগ্রামের ওয়েবসাইট ঘেটে ঘেটে দেখতে হবে যে এটা কি আমার সাথে যাচ্ছে কিনা। ইনিশিয়ালি আমি যদি টাইটেলটা পড়ি, অবশ্যই আমি বুঝতে পারবো সেটা আমার মানে সেটা অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং এর কিনা। ইঞ্জিনিয়ারিং এর না ফিল্ডের না হলে সেটা তো আমি বাদ দিবই অবশ্যই। তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডেরও আমার আমার জানা মতে প্রায় 60-70টার মতো, অ্যাটলিস্ট 60-এর আশেপাশে প্রোগ্রাম আছে। তো সেখান থেকে আমাকে আস্তে 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 ফিল্টার আউট করাটা আরো ইজি হবে। তো এই এই স্ট্র্যাটেজিতে আমি শুরুতে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ লিখে সার্চ দিয়ে গুগলে দেখতে হবে যে আমার প্রোগ্রাম গুলা বা টার্গেটেড প্রোগ্রাম গুলার একটা লিস্ট করা লাগবে, যে আমি কোন কোন প্রোগ্রামে, যদি আমার এই স্কলারশিপটা আসলে পেতে হয়, আমি যদি এই স্কলারশিপটা টার্গেট করে আগাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটা যে প্রোগ্রামের শুরুটা কবে হচ্ছে, শেষটা কবে হচ্ছে, অ্যাপ্লিকেশন পিরিয়ডের শুরু, তারপর শেষ, তারপরে রিকোয়ারমেন্ট কি কি। অনেকগুলো প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে আইএলস বা অন্য কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়াও অ্যাপ্লাই করা যায়, যেটা আমাদের ইউনিভার্সিটি থেকে দেয়, মিডিয়া অফ ইনস্ট্রাকশন, ওটা দিয়ে অ্যাপ্লাই করা যায়। তো এরকম অনেকগুলা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে এরাসমাস মুন্ডাসে গ্রাজুয়েশনের একদম শেষ পর্যায়ে থাকলে, মানে আমি লাস্ট সেমিস্টারে আছি, তখনও অ্যাপ্লাই করা যায়। ওরা এটাও অ্যাকসেপ্ট করে যে আমি হচ্ছে শেষের সেমিস্টারে আছি, আমার ফাইনাল ট্রান্সক্রিপ্ট আসে না, কিছু কিছু ট্রান্সক্রিপ্ট আছে, হয়তো বা 6টা বা 7টা সেমিস্টার ট্রান্সক্রিপ্ট আছে। সাথে আমার প্রফেশনাল সার্টিফিকেট বা আমার ডিগ্রিটা প্রোগ্রাম শুরু হওয়ার কয়েক মাস আগে কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারি। আহ, তো বিভিন্ন কারণে রুয়েটের হয়তোবা একাডেমিক ইয়ারটা তারা ওভাবে হয়তোবা ফলো হয় না, বাট এখন হয়তোবা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমাদের সময় একটু আহ, সমস্যা ছিল বিভিন্ন কারণে, বাট সেটা এখন হয়তোবা নেই। তো আগে থেকে যদি কেউ যদি মানে টার্গেট থাকে যে না আমি পাশ করে বের হওয়ার সাথে সাথে এই স্কলারশিপে যেতে চাই, তাহলে সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে, সেটা হচ্ছে সপ্তম সেমিস্টার বা অষ্টম সেমিস্টারের শুরুর দিকে, সপ্তম সেমিস্টারের শেষের দিকে অ্যাপ্লাই করা। আহ, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এখানে আমার প্রোগ্রামের ডাইরেক্টর যিনি, ওনার সাথে একবার কথা বলেছিলাম এখানে সিলেকশনের প্রসিডিউর নিয়ে। তো তারা যেটা বলছে, তারা সবসময় এটা মাথায় রাখে যে আহ, কারা সেকেন্ড টাইমও অ্যাপ্লাই করতেছে, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যে আহ, অনেকে ভাবে যে ফার্স্ট টাইম হলো না আর অ্যাপ্লাই না করি, কিন্তু সেকেন্ড টাইমে তারা কিন্তু এটা নোটিস করে যে এই ছেলেটা বা এই এই ক্যান্ডিডেট, এই মেয়ে, তারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিল, এরকম একটা ইনফরমেশন তাদের ডাটাবেজে থাকে, এন্ড এটা তারা গুরুত্ব সহকারে দেখে। তো ইরাসমাস মুন্ডুসে অ্যাপ্লাই এর জন্য আমি নিজেও, এটা আমার ফার্স্ট অ্যাটেম্পটে হয়নি। আমি ফার্স্ট যখন পাশ করে বের হবো 2022-এ অক্টোবরের দিকে, তখন একবার অ্যাপ্লাই করেছিলাম।
অনেকগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি, অনেকগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি, কিন্তু সেই সময় সবগুলাতে আমার রিজার্ভ লিস্টে আসছিল, মেইন লিস্টে কোথাও আসেনি। তো পরবর্তীতে এই প্রোগ্রামটাতে আমি সেকেন্ড অ্যাটেম্পটে আমার হয়েছিল আর কি। তো এটা একটা কি পয়েন্ট যে এরাসমাস মুন্ডাসে কিভাবে হচ্ছে আমি প্ল্যান করব বা কখন অ্যাপ্লাই করব, বা আমার আহ, কি কি ধরনের ডকুমেন্টস লাগবে, কি কি ধরনের টাইম লাইনটা সাজাইতে হবে এবং ডকুমেন্টস গুলো সাজাইতে হবে, মোট কথা সেটা হচ্ছে কথা। তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি যে আমাদের ডকুমেন্টস গুলা কি কি লাগবে। তো প্রোগ্রাম ওয়াইজ আমাদের ডকুমেন্ট গুলা ভিন্ন ভিন্ন হতে পারে, একটা দুইটা, মানে ম্যাক্সিমাম ডকুমেন্টসই সেম, একটা দুইটা হয়তো বা আহ, ভিন্ন স্পেসিফিক প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকতে পারে। যেমন একটা প্রোগ্রাম আছে ইরাসমাস মুন্ডাস মেটা 4.0, খুবই একটা জনপ্রিয় প্রোগ্রাম, যেখানে হচ্ছে আই থিঙ্ক এটা ম্যানুফ্যাকচারিং 4.0, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেটেড গ্রাজুয়েটরা বা মেকানিক্যাল বা মেকাট্রনিক্স, এদেরকে হচ্ছে এদের জন্য অপরচুনিটিস আছে আর কি। তো ওই প্রোগ্রামে যখন আমি অ্যাপ্লাই করতে গেছি, তখন দেখলাম যে ওখানে ম্যাথমেটিক্স লেভেল, মানে আমার আন্ডারগ্রেডে আমার ম্যাথমেটিক্স এর লেভেল কতটুকু ছিল বা আমার ম্যাথমেটিক্স এর কোর্স গুলো কি কি ছিল সেগুলোর উপরে একটা ক্লিয়ারিফিকেশন চাইছে আর কি। তো এরকম প্রোগ্রাম অনুযায়ী আমার একটা দুইটা ডকুমেন্টস এক্সট্রা হয়তো বা লাগতে পারে, বাট ইন জেনারেল আমার যে ডকুমেন্টস গুলো লাগে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার একটা সিভি লাগবে। সিভিটা অবশ্যই ইউরোপাস হতে হবে। তো ইউরোপাস সিভিটা আমি কিভাবে বিল্ড করব? এটা এটা খুবই খুবই একটা সহজ জিনিস। গুগল যদি আমি করি ইউরোপাস সিভি, ওখানে একটা অ্যাকাউন্ট খুলে ফ্রিতে আমি ইউরোপাস সিভিটা তৈরি করে নিতে পারবো। ইউরোপাস সিভিটা আমার লাগবেই, এই টেমপ্লেটটা তারা দেখতে দেখতে অভ্যস্ত। এই টেমপ্লেটের বাইরেও আপনি সিভি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, বাট আমি হাইলি এটা ডিসকারেজ করব। আমি এনকারেজ করব যে ইউরোপাস সিভি দিয়ে অ্যাপ্লাই করার জন্য। সেকেন্ডলি যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফটোগ্রাফ, নিজের পাসপোর্ট টাইপের একটা ফর্মাল একটা ছবি। থার্ড হচ্ছে আমার ডিগ্রিজ এর সার্টিফিকেট বা আমার বিশেষ আমাদের ক্ষেত্রে যখন আমরা ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করতেছি তখন আমাদের প্রফেশনাল সার্টিফিকেটটা থাকে আর কি, সেটা। আহ, তারপরে হচ্ছে আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট গুলা, নর্মালি যদি আমার কোনো ব্যাকলগ না থাকে তাহলে হচ্ছে 9টা থাকবে পেজ, সেগুলা। আমার এভিডেন্স অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, এটা আইএলটিএস হলে খুবই ভালো। আমার যদি আইএলটিএস থাকে আমি দিয়ে দিলাম 6.5, নো মডিউল, মোস্টলি আমার মানে প্রোগ্রামের রিকোয়ারমেন্ট থাকে যে 6.5 হইতে হবে এবং নো মডিউল লেস দেন 6। তো আহ, এটা খুবই মানে ইউরোপের ক্ষেত্রে ইংরেজি প্রফিসিয়েন্সিটা একদম যে মার্জিনাল করে তারা একদম যে কড়ায় কড়ায় হিসাব করে দেখে এরকম না। অনেক সময় দেখা গেছে যে আমার ওরা বলে দিছে যে নো মডিউল লেস দেন 6, বাট হয়তো বা আনফর্চুনেটলি আমার কোথাও 5.5 চলে আসছে, বাট আমার ওভারঅল স্কোর ভালো আছে, সেক্ষেত্রেও তারা এগুলা কনসিডারেশনে রাখতে পারে। সো যে এই ধরনের একটা বিষয়ও আমি হতে দেখেছি। আমার এখানে এক ক্লাসমেট আছে আজারবাইজানের, আমাদের প্রোগ্রামের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আহ, সম্ভবত 6 ছিল, কিন্তু তার একটা একটা মডিউলে 5 ছিল, 5 কি 5.5 ছিল তার। তারপরে তারা অ্যাকসেপ্ট করেছে আর কি। তো এই বিষয়গুলো একটু দেখতে হবে, ঘেটে 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 বা ইনফরমেশন, বিশেষ করে প্রোগ্রামের ওয়েবসাইট গুলো আর কি। এরপরে হচ্ছে এভিডেন্স অফ ম্যাথমেটিক্স লেভেল, যেটা আমি বলছিলাম, এটা এটা লাগতে পারে আবার নাও লাগতে পারে। লাগলে এই ডকুমেন্টটা আমরা আম, আমাদের ডিপার্টমেন্ট থেকে হেড স্যার থেকে বা সাইন নিয়ে আর কি একটা ডিপার্টমেন্টাল প্যাডে এটা আমি ডিক্লেয়ার করে নিতে পারি, অথবা আমার ওই ট্রান্সক্রিপ্টে উল্লেখ আছে সেটা আমি ফর্মালি একটা লেটারের মাধ্যমে জানাই দিলেও হবে যে ট্রান্সক্রিপ্টেড এখানে এখানে আছে, সেটাও অ্যাকসেপ্টেবল। তো এটা এটা খুবই মানে একটা ইনফর্মাল একটা ওয়ে যে আমি জানাচ্ছি, বাট আমার মতে ডিপার্টমেন্টের ডিক্লারেশন ফর্মে সাইন, হেড স্যারের সাইন সহ যদি থাকে তাহলে সেটা বেটার হবে। তারপরে বর্তমানে, আগে হচ্ছে মোটিভেশন লেটার লেখা লাগতো, এখন অনেক জায়গায় মোটিভেশন লেটার মোটিভেশন ভিডিও দ্বারা
রিপ্লেস হচ্ছে। আবার অনেক অনেক জায়গায় মোটিভেশন ভিডিও লেটার দুইটাই লাগে। তো মোটিভেশন ভিডিও যেটা সেটা হচ্ছে আমার প্রোগ্রামটাতে আমি কেন অ্যাপ্লাই করতেছি, আর এটা আমার সাথে কিভাবে ম্যাচ করতেছে, আর এটাতে আমার কন্ট্রিবিউশনটা কেমন হতে পারে, সেটার উপরে একটা ভিডিও তৈরি করে দিতে হবে। আর ভিডিও তৈরি করে একটা পাবলিক প্ল্যাটফর্ম ইউটিউব বা গুগল ড্রাইভে আপলোড করে সেটাও আপলোডের লিঙ্কটা পাবলিক করে দেওয়া যায়। অনেক অনেক ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ইউটিউবে আপলোড দিয়ে সেটার লিঙ্কটা দিয়ে দেয়। তো মোটিভেশন ভিডিও একটা তৈরি করতে হয়, আর একটা হচ্ছে মোটিভেশন লেটার। আমার মনে হয় আমার আমার নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী এই মোটিভেশন ভিডিও বা হচ্ছে মোটিভেশন লেটার, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট। মানে আমি যদি টোটাল সিলেকশনের স্কোর যদি 100% ধরি, তাহলে এই মোটিভেশন ভিডিও বা মোটিভেশন লেটার থেকে আমার মনে হয় মোর দেন 40% আমার এখান থেকে আসে। তো এই এই জিনিসটা মানে কি পয়েন্ট, খুবই কি পয়েন্ট। আমি এই এই বিষয়টাতে আবার ব্যাক করব সামনের দিকে, আমি যখন এগুলো নিয়ে ডিটেল আলোচনা করবো আর কি। তারপরে হচ্ছে আমার প্রুফ অফ রেসিডেন্স একটা ডকুমেন্টস লাগবে। সো প্রুফ অফ রেসিডেন্সটা হচ্ছে আম, আমার আমি যেখানে স্থায়ী, আমি যে এলাকায় থাকি, সেই এলাকার একটা প্রুফ যে আমার ওখানে একটা রেসিডেন্স আছে। তো এটা খুবই একটা ইজি ডকুমেন্টস। আমি হচ্ছে আমার উপজেলা বা আহ, আমি আমি যদি সিটি কর্পোরেশনে থাকি, তাহলে সিটি কর্পোরেশন অফিসে বা পৌরসভা অফিসে বা উপজেলা অফিসে, এগুলোতে যে আমি ওদের একটা লেটার হেড প্যাডে আমি লিখিয়ে নিতে পারি যে আমার রেসিডেন্সটা এটা। ওইটার ইংরেজি একটা ভার্সন ক্রিয়েট করে নর্মালি একটা লেটার যে দিস পার্সন, তার ফাদার এ, তার মা এ, তার ঠিকানা এটা, সে এই এখানের একজন স্থায়ী বা অস্থায়ী বাসিন্দা। এই ডিক্লারেশনটা ইংরেজিতে ও পৌরসভা বা সিটি কর্পোরেশন বা মেয়রের সাইন সহ, বা ইভেন যদি লোকাল যে রিপ্রেজেন্টেটিভ আছে, চেয়ারম্যান বা মেম্বার, তাদের সাইন সহ প্রেজেন্ট করলেও হবে। আর অথবা অল্টারনেটিভলি আমার কাছে যদি বিদ্যুৎ বিল থাকে এবং সেই বিলে যদি আমার আহ, বাবার নাম থাকে, আহ, সেটাও আমি প্রেজেন্ট করতে পারবো অ্যাড্রেস হিসাবে আর কি, দিয়ে দিয়ে দিলে তারা এটাও অ্যাকসেপ্ট করে। কিন্তু অনেকে হয়তো বা মনে করতে পারে যে না, আমি প্রুফ অফ রেসিডেন্সে আমার তো হচ্ছে পাসপোর্টে ওই যে রেসিডেন্স লেখা থাকে, আমি এটা সাবমিট করে দিই। এটা মানে খুবই ডিসকারেজ, কারণ তারা কিন্তু জানে যে পাসপোর্টে আমার আমার অ্যাড্রেসটা আছে। তো সেটা আমি আবার সাবমিট করব, সেটা আসলে তারা ওটা চাচ্ছে না যে আমার প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে। তারা আলাদাভাবে একটা লিগালাইজ ডকুমেন্ট চাচ্ছে যেখানে আমার অ্যাড্রেসটা আলাদাভাবে উল্লেখ থাকবে, যেখানে আমি বর্তমানে অ্যাকচুয়ালি আছি। এটার একটা সময়সীমা থাকে, আহ, এটা যেন 6 মাস থেকে বেশি পুরনো না হয়। 6 মাস, অ্যাটলিস্ট 6 মাস এটার ভ্যালিডিটি থাকে আর কি। অনেকগুলাতে আছে 3 মাস চাই। যেমন এই স্ক্রিনশটটা মেটার থেকে নেওয়া, সেখানে এই যে এখানে নিচে লেখা আছে 3 মাস পুরনো যেন না হয়। তারপরে হচ্ছে লাগবে, সেটা হচ্ছে রিকমেন্ডেশনস লেটার। তো এই রিকমেন্ডেশনস লেটারটা নিয়ে আহ, একটু আলোচনার ব্যাপার আছে। যেমন হচ্ছে অনেকে বুঝতে পারে না যে রিকমেন্ডেশন লেটারটা আমি কিভাবে সাবমিট করব। দেখা গেছে যে গ্রাজুয়েশনের পরে ডিপার্টমেন্টে যে স্যার থেকে নিজের থিসিস সুপারভাইজার বা হচ্ছে অন্য কোনো টিচার থেকে সাইন নিয়ে সেই রিকমেন্ডেশন লেটারটা নিয়ে আসতেছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার গুলা প্রফেসরের কাছে একটা ইমেল যায়, একটা লিঙ্ক যায়, সেই লিঙ্কে প্রফেসর আপলোড দিতে হয়, প্রফেসর বা লেকচারার যিনি দিবেন আপলোড দিতে হয়। তো এটার ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমি একটা টেমপ্লেট বানায় রাখলাম। সেই টেমপ্লেট ডিপার্টমেন্টের লেটার হেড প্যাডই থাকলো, আম, আহ, উপরে যে রুয়েটের লোগো টোগো সবকিছু থাকলো, বা নিজের ইউনিভার্সিটির লোগো টোগো সবকিছু থাকলো, এবং সেখানে আমার রিকমেন্ডেশনের কথাগুলো থাকলো, এবং সেটা আমি আমার যিনি রেকমেন্ড করবেন
যে প্রফেসর ওনার কাছে ইমেল করে রিকোয়েস্টের মাধ্যমে বলবো যে প্রফেসর বা স্যার আপনার কাছে আমার এই প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করতেছি, এই ধরনের একটা লিংক যাবে যেখানে আপনাকে আমার জন্য একটা রিকমেন্ডেশন লেটার আপলোড দিতে হবে। এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা যদি ডিপার্টমেন্ট লেটার হেডে হয়, তাহলে এটা খুবই অথেন্টিক মনে হয় এবং এটা খুবই আহ, ভালো দেখায় আর কি, গোছানো মনে হয়। বাট এই প্রফেসর নিজের ইউনিভার্সিটি ইমেল থেকে যদি আপলোড দিচ্ছে, তাহলে এটা খুবই একটা ম্যাটার করে না, কারণ তারা এটা অলরেডি এটা ভেরিফাইড হয়ে থাকে যে না এটা ইউনিভার্সিটি ইমেল থেকেই আসছে। বাট তবুও যদি লেটার হেডে হয়ে থাকে তাহলে এটা বেটার আমি বলবো। আর অবশ্যই ওনার সাইন অ্যান্ড সিলটা থাকতে হবে, বিশেষ করে সাইনটা থাকতে হবে। তো এটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার, দুইটা দুইটা লাগে ইরাসমাসের জন্য। তো এগুলো নিয়ে আমি সামনের দিকে আর একটু ডিটেলস, বিশেষ করে রিকমেন্ডেশন লেটার আর মোটিভেশন লেটার নিয়ে একটু কথা বলবো। আহ, বাকি যে ডকুমেন্টস গুলো আছে এগুলা আহ, মানে নিজের কাছে থাকেই। আরেকটা কোশ্চেন যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আহ, একটা জিনিস উল্লেখ থাকে যে আহ, আমার যে সার্টিফিকেট বা যে ট্রান্সক্রিপ্ট এগুলা কি নোটারাইজ করতে হবে কিনা, বা এগুলা কি রুয়েট থেকে এ, আমার অথেন্টিকেট করে নিতে হবে কিনা। অ্যাকচুয়ালি যে সকল প্রোগ্রামে নোটারাইজ কপি থাকে সেটা হচ্ছে কোনো একজন গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট অফিসার থেকে ওটা একটা কপি নোটারাইজ করে সেটা আপলোড দিলেও হয়, সেটা অ্যাকসেপ্টেবল। আমি ডেন্সিস নামে একটা প্রোগ্রামের কোঅর্ডিনেটরের সাথে এটা নিয়ে ডিটেলসে কথা বলেছিলাম। আহ, উনি আমাকে ভালোভাবে এক্সপ্লেন করে বলছে ইমেলের মাধ্যমে যে এটা তারা মানে নোটারাইজ বলতে বা অ্যাটাস্টেড কপি, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা নোটারাইজ বলতে বুঝি যে না আমরা উকিল দিয়ে ওভাবে নোটারি করে ওভাবে আম, যদি আপলোড দেওয়া লাগে এভাবে, এরকম আসলে কিছু না। নোটারাইজ যদি উল্লেখ থাকে সেটা সেক্ষেত্রে আহ, কোনো একজন সরকারি ফার্স্ট ক্লাস কর্মকর্তা তার সাইন এবং সিম্বল হলেই হবে, গ্যাজেটেড অফিসার যারা। তো ওই 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 সকল প্রোগ্রামে সেক্ষেত্রে এটাই বেটার যে আমি আমার একটা কপি নোট অ্যাটেস্টেড করে নিলাম। সেই কপিটা অ্যাটেস্টেড কপি আমি সব সব প্রোগ্রামে অ্যাপ্লাই করলাম, তাহলে আর আমার এই ভুলটা হলো না যে কোথাও চাইছে কোথাও চায় নাই। বাট অ্যাগেইন রুয়েট থেকে যখন আমাদেরকে ডকুমেন্টস গুলো দেয় সেগুলো রুয়েটের সিল সিম্বল সবকিছুই থাকে। এবং বিভিন্ন আহ, সবারই মানে এক্সামিনার থেকে শুরু করে আমাদের ভাইস মনে হয় প্রোগ্রামের মানে আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের সাইন থাকে। আমার মনে নাই কাদের কাদের সাইন থাকে, বাট অনেকেরই সাইন থাকে। তো যেহেতু ওই সাইন গুলো থাকে সেহেতু আমাদের গুলা অলরেডি কাইন্ড অফ তারা অ্যাকসেপ্ট করেই নেয়। আমি অনেক প্রোগ্রামে যেখানে দেখেছিলাম যে নোটারাইজ করা, আমি আসলে রুয়েট থেকে বের হওয়ার পরে আমার কাগজপত্রগুলো রুয়েট থেকে অথেন্টিকেট করে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার আর এটা নিয়ে ভাবা লাগে না আর কি। বাট আমার ফ্রেন্ড যারা আসছে তারা নর্মালি ওই ডকুমেন্ট গুলাই উইদাউট অ্যাটেস্টেশন মেন কপিটার ছবি তুলে পিডিএফ করে আপলোড দিয়ে দিয়েছিল, সেটাতেই তাদের হয়ে গেছে। সো এটা নিয়েও টেনশনের কোনো কারণ নেই। আহ, তাদের যদি একান্ত তোমার ডকুমেন্টস নিয়ে কোনো ধরনের সমস্যা মনে হয়, তাহলে সেক্ষেত্রে তারা তারা সেই ডকুমেন্টসটা নিয়ে কমপ্লেন করবে। হয়তো বা রি-আপলোড দেওয়ার সুযোগ থাকতে পারে, বাট একটু দেখে শুনে আপলোড দেওয়াটাই বেটার আর কি। সো এটা হচ্ছে সিভির ফরম্যাটটা। যখন এই সিভিটা হচ্ছে আমি তৈরি করব, আমি বলেছিলাম যে ইউরোপাস সিভি লাগে। এখন কথা হচ্ছে আমার সিভি কয় পেজের হবে? 2 পেজ। ইউরোপা এখন একটা সমস্যা হচ্ছে কি, আমরা যখন ওয়ার্ডে সিভিটা বানাই সেটা অনেক কম্প্যাক্ট করে ফেলি। যেমন আমার এই সিভিটাতে উপরে অনেক জায়গায় চলে গেছে আমার অ্যাড্রেস বা বিভিন্ন লিঙ্ক টিঙ্ক দিয়ে। কিন্তু এই জিনিসটা যদি আমি ওয়ার্ডে করতাম তাহলে এখানে উপরের মনে হয় এতটুকু জায়গাতে চলে যেত। সো এই যে আহ ইউরোপাসের ফরম্যাটটা, এটাতে নিজের সিভি 5-6 পেজও হইতে পারে। ম্যাক্সিমাম প্রোগ্রামে সিভির কোনো পেজ লিমিট থাকে না। তারা এই ইউরোপাস ফরম্যাটটা দেখতে অভ্যস্ত। এই ফরম্যাটে তারা ইনফরমেশন গুলো খুবই দ্রুত খুঁজে বের করতে পারে। সেই সেই জন্য এটা হাইলি রেকমেন্ডেড যে ইউরোপাস ফরম্যাটে আপনি সিভিটা জমা দিবেন। এবং ম্যাক্সিমাম প্রোগ্রামেই এটা
মানে উল্লেখ থাকে যে সিভিটা যেন ইউরোপাস হয়। এই যে যেখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম, যে প্রোগ্রাম থেকে, সেখানেও এসএবি ইউজিং ইউরোপাস সিভি টেমপ্লেট বলে দেওয়া আছে। তো এই মিস্টেকটা করা যাবে না। আমি যদি ইউরোপাস সিভি না দিই, তাহলে তারা শুরুতেই আমার এখানে সিভির যে পয়েন্টটা, প্রত্যেকটা ডকুমেন্টস এর এগেনস্টে একটা একটা পয়েন্ট থাকে, হয়তোবা সেই পয়েন্টটা আমাকে কেটে দিতে পারে। So, এটা খুবই কেয়ারফুলি আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ছবির ক্ষেত্রে এই ছবিটা যেন ফর্মাল ছবি হয়। আহ, অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। খুবই একটা ডিসেন্ট ছবি যেন হয়, নর্মাল স্টুডিওতে তোলা বা নিজের ছবি নিজে মানে বাসার কাউকে দিয়ে তুললে ব্যাকগ্রাউন্ডটা বা সবকিছু দেখে সেভাবে ফর্মাল ছবিটা আমাদেরকে দেওয়া লাগবে আর কি। সার্টিফিকেটটা আমার ক্ষেত্রে এটা ছিল হচ্ছে, আমি যেহেতু সৌদিতে অ্যাপ্লাই করেছিলাম শুরুতে, তো সৌদির জন্য অনেক মানে আমার ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, তখন ক্ষেত্রে আর কি। এখন মনে হয় এত কিছু লাগে না। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, তারপরে রুয়েট থেকে, সব জায়গা থেকে অ্যাটাস্টেশন করে নিতে হয়েছিল আর কি। তো যেহেতু অনেকগুলো প্রোগ্রামে অ্যাটাস্টেড কপি চায়, সেহেতু শুধু রুয়েট থেকে অ্যাটাস্টেশন করে দিয়ে দেওয়া যায়। অথেন্টিকেট না, অথেন্টিকেশন আর অ্যাটাস্টেড দুইটা ভিন্ন জিনিস। অথেন্টিকেট করলে সেটা আলাদা, সেটা হচ্ছে নিজের মেন যে ট্রান্সক্রিপ্ট সেখানে অথেন্টিকেট করে দেয়, তারা সাইন অ্যান্ড সিম্বলটা দিয়ে দেয়। বাট যদি আমাদের রুয়েট থেকে আমরা যখন নিচ্ছি একটা কপি অ্যাটাস্টেড করে, সেই কপিটা আমরা ছবি তুলে জমা দিতে পারি, সেটা সলভ হয়ে যায় আর কি। তো সার্টিফিকেটের বিষয়টা গেল। এরপর হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স। এই ডকুমেন্টসটা আমি বলেছিলাম যে এটা মানে যেটা আমাদের লাগবেই। তো আমার ক্ষেত্রে, আমি যেহেতু আমার স্থায়ী ঠিকানা হচ্ছে নোয়াখালীতে, তো আমি সেখানকার পৌরসভা অফিসে গিয়ে আহ, এই জিনিসটা, এটা তারা নিজেরাও অনেক 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 পৌরসভায় তারা নিজেরা টাইপ করে দেয়। অনেক ক্ষেত্রে, যেমন আমি ফার্স্ট টাইম যখন এটা নিয়েছিলাম 2023-এ, যখন আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতেছিলাম, তখন নেওয়ার ক্ষেত্রে আহ, ওই লোক নিজে নিজে এই জিনিসটা আমাকে তৈরি করে দিয়েছে। মানে আমার কিন্তু এরকম আইডিয়া ছিল না যে ডকুমেন্টসটা এরকম হইতে পারে। আমি বলছিলাম যে আমার একটা রেসিডেন্স সার্টিফিকেট লাগবে ইংরেজিতে, তো সে নিজে এটা তৈরি করে দিয়েছে। কিন্তু সেকেন্ড টাইম যখন গেছি, সেই লোকটা বুঝতে পারছিল না। তো এটা স্বাভাবিক হইতে পারে, কারণ হচ্ছে অনেকে অনেক কিছু বুঝে না। অনেক কিছু হয়তোবা আমরা বাংলাতে করতে অভ্যস্ত, কিন্তু ইরাসমাসে তো আমাদের ইংরেজিতে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিছুই না। আমার নাম, আমার বাবা মার নাম, আমার আমি কোথায় থাকি সম্পর্কে একটা দুইটা ভালো লাইন, জাস্ট এটা। সেটা দিয়ে আমাদের মেয়রের মেবি আমাদের কাউন্সিলর ছিলেন, ওনার সাইন অ্যান্ড সিম্বল, ডেট আর রেফারেন্স একটা থাকবে একটা লেটার হেড প্যাডে। তো এটা হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট ভাবে করে নেওয়াটা যায়। এর অল্টারনেটিভ আমরা ওই যে যেটা বললাম, যে আমার বাবা যদি আহ, নামে যদি বিদ্যুৎ বিল থাকে, সেই কাগজটাও আমি দিতে পারবো। কোনো ধরনের বিলের কাগজ থাকে সেটা, যেটাতে আমার রেসিডেন্স উল্লেখ আছে এবং আমার পিতার নাম উল্লেখ আছে, সেটাও দেওয়া যায়। বাট আমি হাইলি রেকমেন্ড করবো যে এই ধরনের একটা ডকুমেন্ট তৈরি করে নিয়ে সেভাবে জমা দেওয়া আর কি। এরপর হচ্ছে আমার আইএলস এ যদি থাকে, আমি আইএলস যদি দেওয়া থাকে তাহলে খুবই ভালো। আমি সেই ডকুমেন্টসটা জমা দিয়ে দিতে পারলাম। অথবা অল্টারনেটিভলি, আমার যদি আহ, মই রেডি থাকে ডিপার্টমেন্ট থেকে, এবং প্রোগ্রামে যদি মই অ্যাকসেপ্ট করে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তাহলে হচ্ছে সেটা আমি জমা দিতে পারবো। এখানে দেখার বিষয়, প্রত্যেকটা প্রোগ্রামে যে মিনিমাম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করবে, এটা কিন্তু না। যেমন এই ক্ষেত্রে, এই প্রোগ্রামটাতে, মেটা 4 ওর প্রোগ্রামটা, তখনকার ক্ষেত্রে তারা মই অ্যাকসেপ্ট করতো। তো তারা বললো যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, অথবা অফিসিয়াল লেটার ফ্রম দ্য ইউনিভার্সিটি কনফার্মিং প্রিভিয়াস ইংলিশ, মানে আমার কারিকুলামটা, ব্যাচেলরের কারিকুলামটা, সেটা যে ইংরেজিতে ছিল, সেটা উল্লেখ করার একটা লেটার, যেটাকে মই বলে, সেটা আমি যদি জমা দিতে পারি, তাহলে তারা সেটাও অ্যাকসেপ্ট করবে। তো যারা হচ্ছে সেভেন্থ সেভেন্থ অথবা এইট সেমিস্টারে আছি, তাদের ক্ষেত্রে এই এই ডকুমেন্টটা নেওয়া পসিবল না।
কারণ হচ্ছে এই ডকুমেন্টসটা তাদের ক্ষেত্রে আহ, আমাদের ডিপার্টমেন্ট বা রুয়েট প্রোভাইড করবে না বিফোর গ্রাজুয়েশন। তো সেক্ষেত্রে আমরা যদি রোজার সময় আমরা অনেক ছুটি পাই বা আমরা যদি একটু সময় করে আইএলটিএসটা দিয়ে একটা স্কোর নিয়ে রেখে দিতে পারি তাহলে খুবই ভালো হয়। কারণ আইএলটিএস এর স্কোরটা বা ইংরেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে স্কোরটা আছে সেটা হচ্ছে মানে খুবই একটা বেসিক নিড আমার হায়ার স্টাডিজ এর অ্যাপ্লিকেশনের জন্য আর কি। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে মোটিভেশন লেটারটা। এটা হচ্ছে আমি আগেও বলেছি, যদি আমার প্রোগ্রামে 100% স্কোর থাকে এবং সেটার ভিতরে 40% স্কোরটাই হচ্ছে আমার মোটিভেশন রিলেটেড থাকবে, মোটিভেশন লেটার রিলেটেড থাকবে। অ্যান্ড আমার এটা হচ্ছে আমার মিয়ার প্রোগ্রামের আমার মোটিভেশন লেটারটা, নিচের মোটিভেশন লেটারটা। তো এটা আহ, আমি আহ, শুরুতে মানে অনেকগুলো প্রোগ্রামে এক পেজে রেখেছিলাম। এই প্রোগ্রামের জন্য আমি কেন জানি মনে হচ্ছে আমার 1.5 পেজ আমি করতে পারি, যেহেতু এই প্রোগ্রামটা আমার সাথে খুবই যাচ্ছে and আমি রিলেট করতে পারতেছিলাম, আমি অনেকগুলো কথা বলতে পারতেছিলাম। তো এই আর কি। মোটিভেশন লেটারটা স্ট্যান্ডার্ডই 1 পেজ যদি হয় খুবই ভালো। কারণ বিষয়টা হচ্ছে আপনি অনেক কিছু লিখতে পারবেন, কিন্তু তাদের কিন্তু এত সময় নেই যে তারা থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেন্ট ফিল্টার আউট করে আপনার প্রত্যেকটা পেজ তারা পড়ে নিবে। তারা হচ্ছে আপনার ভিতরের কি কিছু কিছু কি জিনিসপাতি, কি পয়েন্ট গুলো তারা খোঁজার চেষ্টা করবে এবং সেগুলা দেখার চেষ্টা করবে। তো আপনি যদি এমন হয় যে না আপনি মোটিভেশন লেটার 2 পেজ করে বা 2 পেজ ওভার করে আপনি অনেক কিছু নিজের সম্পর্কে বলে দিচ্ছেন, সেক্ষেত্রে তারা যে এটা সাথে সাথে সবকিছু ডিটেলস পড়বে বা এমন দেখা গেছে যে আপনি হয়তো বা তারা যে ইনফরমেশন চাচ্ছে আপনি সেই ইনফরমেশনটা দিয়েছেন, কিন্তু ওই যে সময়ের স্বল্পতার কারণে তাদের এটা চোখে পড়ে নাই, কারণ আপনি মোটিভেশন লেটারটা অনেক বড় করে ফেলেছেন। তো হাইলি রিকমেন্ডেড যে মোটিভেশন লেটারটা যেন 1 পেজের হয়। বাট ইভেন যদি 1 পেজে আপনি মানে আহ, 1 পেজে আটাইতে পারতেছেন না, আপনার 1 পেজে হচ্ছে না, তাহলে 1.5 পেজ, নট মোর দ্যান দ্যাট। এটাতে হচ্ছে মানে আমার একটা লিমিট দেখতে হবে এবং অনেকগুলো ম্যাক্সিমাম প্রোগ্রামে কতগুলো ওয়ার্ডে মোটিভেশন লেটার লিখতে হবে সেটা কিন্তু বলে দেওয়া থাকে। তো এটাও আমাদের কেয়ারফুলি চেক করা লাগবে, দেখা লাগবে যে আমার ওয়ার্ড লিমিট কত দিয়েছে। তো এটা হচ্ছে আমার মোটিভেশন লেটারটা, আমার আমার মানে ফরম্যাটিংটা বা আমার মোটিভেশন লেটারের সাইজটা কেমন হবে সেটা। মোটিভেশন লেটারের ক্ষেত্রে যেটা মেজর কি সেটা হচ্ছে প্রোগ্রামের সাথে আমার রিলেভেন্সি ক্রিয়েট করা। সাপোজ আমি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ডের চুজ করছি, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স রিলেটেড বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। এখন আহ, বা ম্যাটেরিয়াল সায়েন্সও ধরতে পারি। এখন বিষয়টা হচ্ছে সে প্রোগ্রামটা কিন্তু আমার সাথে ডাইরেক্টলি যাচ্ছে না আমার ব্যাকগ্রাউন্ডের সাথে। আমার ব্যাচেলর হচ্ছে একটা ফিল্ডে, স্পেসিফিক ফিল্ডে মেকাট্রনিক্স এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেটা যাবে ম্যাক্সিমামই চিন্তা আসে যে আচ্ছা মেকানিক্যালের ফিল্ড গুলো হইতে পারে, অথবা রোবোটিক্স এর বা মেকাট্রনিক্স এর নিজের ফিল্ড, বা অনেকে ইলেকট্রনিক্সেও অ্যাপ্লাই করতে পারে বা আহ, এই ধরনের আশেপাশের ফিল্ড গুলাতে। কিন্তু এখন দেখা গেছে যে আমি যদি বলি না আমি ম্যাটেরিয়াল সায়েন্সে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমার এমন একটা প্রুফ লাগবে যে যেটার সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা ওটার সাথে ম্যাচ করে। হয়তোবা আমি আন্ডারগ্রেড থিসিসটা আমি ম্যাটেরিয়ালস এর উপর করছি, যদিও আমি মেকাট্রনিক্স এর স্টুডেন্ট, এটাও হইতে পারে। সেক্ষেত্রে আমি সেই কথাটা উল্লেখ করে বুঝাই বলবো যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই প্রোগ্রামটা কিভাবে ম্যাচ করে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কি মোটিভেশন লেটারের। মোটিভেশন লেটারের ভিতরে সিভি, আমাদের আমাদের মেন যে 3টা ডকুমেন্টস লাগে, একটা হচ্ছে মোটিভেশন লেটার, সিভি, আর একটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার গুলা। তো রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে যেটা আহ, উম, বেশি ইম্প্যাক্টফুল সেটা হচ্ছে তারা কিন্তু প্রফেসরদের প্রোফাইল দেখে যে কি ধরনের প্রফেসর বা কে মোটিভেশন লেটারটা দিচ্ছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন বিষয়টা হচ্ছে এমন হইতে পারে যে আহ, কোনো একজন আপনার আপনার ফাইলটা এভালুয়েট করতেছে এবং তার তার জন্য ওই প্রফেসর প্রোফাইল মাইনে রাখে না, তাহলে সে হয়তো বা সেটা দেখবে না। বাট ইউরোপের বিভিন্ন জায়গায় এটা কিন্তু তারা খুবই ভালোভাবে চেক করে যে আপনাকে কে
রেফার করতেছে। এটা ওয়ান অফ দ্য কি আর কি। তো প্রফেসরের যদি ভালো ভালো প্রফেসরের যদি মোটিভেশন লিডার হয় তাহলেও ভালো, যদি না হয় লেকচারার দিচ্ছেন বা যে কেউ দিচ্ছে, আহ, বা আপনার সাথে হয়তো বা আপনার আপনার কোয়ার্কার ছিল সে দিচ্ছে, আপনার আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট থেকে বা আপনার অফিস থেকে আপনার সিনিয়র বা আপনার লাইন 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 ম্যানেজার বা আপনার ভেন্ডর দিচ্ছে, সেটাও অ্যাকসেপ্টেবল। বাট সব সময় দেখতে হবে যে আমার রিকমেন্ডেশন লেটারগুলো যেন অফিসিয়াল সোর্স থেকে আসে, অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে যেন আপলোড দেওয়া হয়। তো মোটিভেশন লেটার, সিভি আর রিকমেন্ডেশন লেটার, এই তিনটা জায়গায় আমি আমার ইনফরমেশন গুলা, সিভিতে তো সবকিছু থাকবেই, আহ, সবকিছু দিব সিভিতে, সব ধরনের। আমি আমি আমার ব্যাকগ্রাউন্ড, আমার মেজর, মানে আমার ব্যাচেলর কিসের উপরে, আমার ব্যাচেলরের রেজাল্ট রেজাল্ট সবই থাকবে সিভিতে। সিভিতে আমার থিসিস নিয়ে আমি বলবো, আমার যদি রিসার্চ পেপার পেপার থাকে তাহলে রিসার্চ পেপার গুলা সেখানে লিস্ট আউট করব। আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটাও সেটাও লিস্ট আউট করব। আমার যদি কোনো স্পেসিফিক প্রজেক্ট এক্সপিরিয়েন্স থাকে সেটাও আমি লিস্ট আউট করব। এবং আমার সফটওয়্যার বা অন্যান্য যে স্কিলস গুলো আছে, আমার যে যে অ্যাচিভমেন্ট গুলো আছে, সেগুলো সবকিছু আমি সিভিতে দিব। সিভিতে আমি এমন কিছু দিব, মানে এমন কিছু থাকবে না যেটা আমি বাদ দিব। এখন এখন মনে করেন যে আপনি আপনি কোনো একটা সময় আপনি সঙ্গীত সঙ্গীত সাধনা করছেন বা আপনি হচ্ছে গান শিখতেন এবং সেটা আপনি সিভিতে দিছেন, হ্যাঁ এটা এটা দেওয়া যায়। বাট মানে এটা থেকে হয়তোবা এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে আপনি হয়তোবা কোনো একটা কম্পিটিশনে গেছেন আপনার আন্ডার গ্রেডে থাকতে, সেই কম্পিটিশনে আপনি পার্টিসিপেট করছেন। তো এইভাবে আমাদের যেহেতু সিভিতে আমি রিলেভেন্ট, আমার যখন দেখা গেছে যে আমার সিভিটা 5 পেজ হয়ে গেছে, ইউরোপাসের ফরম্যাটে বলতেছি, নর্মাল ফরম্যাটে হয়তো বা 2 পেজ। তো 2 পেজে আমার যখন আমি দেখতেছি যে আমার 5 পেজ হয়ে গেছে, আমি এখনো আরো অনেক ইনফরমেশন দিতে পারবো, আমার সেই লাক্সারিটা আছে, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি ইনফরমেশন গুলা প্রায়োরিটাইজ করে কিছু বাদ দিয়ে দিব। আমার যে প্রায়োরিটির উপর ডিপেন্ড করে আমি ইনফরমেশন গুলা প্রোভাইড করব। আর যদি দেখি যে না, আমার হচ্ছে না, মানে আমি আমার সিভিটা এমনি শর্ট হচ্ছে, আমার ইনফরমেশন বেশি দেওয়ার নেই, সেক্ষেত্রে আমি যত যত ওই যে ছোট ছোট কাজগুলা বা আমার যে ধরনের এক্সপিরিয়েন্স আছে, আহ, আমার যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সবকিছু আমি ইনক্লুড করে করে সিভিটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। সো সিভিতে তো আমার সব ইনফরমেশন গুলো থাকবে। মোটিভেশন লেটারে হবে কি, আমার ওই ইনফরমেশন সম্পর্কে আমি খুব একটা কথা বলবো না। মোটিভেশন লেটারে আমার প্রোগ্রামের সাথে রিলেট করে ওই প্রোগ্রামে আমার কন্ট্রিবিউশনটা কি হতে পারে, ওই প্রোগ্রামটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে ম্যাচ করে, এবং আমার আমার রিলেভেন্ট কিছু কি কথাবার্তা। যেমন আমার এই এই মোটিভেশনটা লেটার যদি আমি একটু মানে একটু যদি দেখি, সেটা হচ্ছে আমি ফার্স্টে আমার মানে আমার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি যে আমি কেন এই মোটিভেশন লেটার লিখতেছি, এই লেটারটা আমি কার উদ্দেশ্যে বা কেন লিখতেছি। সো সেটা বলা লাগতো অবশ্যই। আহ, তারপরে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে ছোট্ট একটা 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 প্যারাগ্রাফ আমি লিখলাম, যে আমি কোথা থেকে পাশ করেছি, কিভাবে এখন বর্তমানে কোথায় আছি, এগুলো নিয়ে আমি একটা প্যারাগ্রাফে আমি দিয়ে দিলাম। আমার যদি ক্লাস পজিশন বা আমার যদি স্ট্রং কোনো একটা পয়েন্ট থাকে যে না আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছি বা আমি ডিপার্টমেন্টে সেকেন্ড ছিলাম, আহ, সেটা আমি এখানে উল্লেখ করব। ইউরোপে এটা দেখে যে ফার্স্ট বা সেকেন্ডের চেয়ে দেখে যে আপনি টপ পজিশন কত পার্সেন্টের ভিতরে ছিল। তো আপনি সেটা ক্যালকুলেট করে নিতে পারবেন যে টপ 10%-এর ভিতরে আপনি ছিলেন কিনা, তাহলে আপনি খুবই আহ, একটা ইম্প্যাক্টফুল জায়গায় আছেন। তো সেটা আপনাকে দেখতে হবে। অ্যান্ড তারপরে আপনি বলবেন আপনার যদি কোনো রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেটা আপনি ইনক্লুড করতে পারবেন। এরপরে যদি আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে, এবং এই এই ইনফরমেশন সবগুলাই অবশ্যই যেন প্রোগ্রামের সাথে ম্যাচ করে। আপনার অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকতে পারে, অনেক ধরনের স্কিলস থাকতে পারে, সেগুলো আপনার সিভিতে থাকবে, বাট মোটিভেশন লেটারে অনলি রিলেভেন্ট টপিক গুলা নিয়ে আপনি ডিটেলসে কথা বলবেন। রিলেভেন্ট যে কাজগুলো করেছেন সেগুলো আপনি আহ, ওটার সাথে আপনি অ্যাড করে আপনি কথা বলবেন। যদি এমন হয় যে না আপনার আপনার মোটিভেশন লেটারে আপনি লিখতেছেন, আপনি অ্যাপ্লাই করতেছেন এআই এর একটা প্রোগ্রামে, আপনি বলতেছেন যে না আপনি মোটিভেশন লেটার বলতেছেন আপনি হয়তো বা টেলিকমিউনিকেশন, এটা হয়তো রিলেভেন্ট হতে পারে।
আপনার এই হ্যাঁ, জিনিসটা দেখা লাগবে যে আপনি হয়তো বা দেখা গেছে এখানে অ্যাপ্লাই করতেছেন, বা আপনি আপনার বিজনেস নিয়ে কোনো একটা কথা বলতেছেন, বাট যেটা এই প্রোগ্রামের সাথে রিলেভেন্ট না। সো এভাবে মোটিভেশন লেটারটাকে সাথে আপনাকে দেখতে হবে, এটাকে বিভিন্ন ভাগ করতে হবে। ফার্স্ট ভাগে আপনি নিজের সম্পর্কে একটা কথা বলছেন, সেকেন্ড ভাগে ভাগে আপনার আম, যে ইনফরমেশনটা, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেভেন্ট সেটার একটা ডিসক্রিপশন, থার্ডে আপনার রিসার্চ, এগুলো সোয়াট হতে পারে, অপর নিচ হতে পারে, বাট ইনফরমেশন গুলো যেন থাকে সেটা এনশিওর করতে হবে। ফোর্থে আপনি দেখা গেছে যে আপনি দিলেন নিজের যে রিলেভেন্ট যে কাজ কাজ আর কি কাজগুলো আছে সেগুলা সেগুলা আহ, বা আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স, এবং ফাইনালি আপনি বলবেন যে এই সবকিছু কিভাবে আপনার এই প্রোগ্রামের সাথে আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে ম্যাচ করতেছে। এবং শেষে আপনি শেষ করবেন কি দিয়ে, যে এই প্রোগ্রামে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। আপনার এই প্রোগ্রামে হয়তোবা সেটা আপনার মাস্টার থিসিসে কি করতে পারেন সেটা নিয়ে আপনি একটু একটা প্যারাগ্রাফে কথা বলতে পারেন ছোট্ট করে, বা আপনার ভিশনটা আপনি ফাইনালি এখানে প্রোভাইড করতে পারেন। সো মোটিভেশন লেটারটা, আমি আবার বলতেছি, মোটিভেশন লেটারটা খুবই একটা কি একটা পয়েন্ট, যে প্রত্যেকটা স্কলারশিপের জন্য, নট অনলি এরাসমাস, আপনি যেখানে অ্যাপ্লাই করেন মোটিভেশন লেটারটা। বর্তমানে সবাই হচ্ছে, আমরা যখন অ্যাপ্লাই করা শুরু করেছিলাম তখন এআই বা জেনারেটিভ এআই, চ্যাট জিপিটির মতো মডেলগুলো খুব একটা জনপ্রিয় ছিল না, বা খুব একটা ইউজ তখনও মানে আম, জনপ্রিয় হয় নাই। এখন সবাই হয়তো বা দেখা গেছে যে চ্যাট জিপিটিতে দিয়ে লিখে নিতেছে। আহ, এটা খুবই আহ, আসলে ডিসকারেজিং একটা জিনিস। যেন এটা আমরা অ্যাভয়েড করতে পারি সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এমন হতে পারে যে আপনার মোটিভেশন লেটারটা আপনি যখন জমা দিয়েছেন, আপনি এআই দিয়ে লিখেছেন, এবং তারা দেখলো যে পড়ে এটা পছন্দ হচ্ছে না, মানে একটা রোবোটিক একটা টিউন পাচ্ছে, বা একটা আনন্যাচারাল একটা টিউন পাচ্ছে। সেক্ষেত্রে তারা হয়তো বা পরে চেক করে তারা এটা হয়তো বা দেখলো যে না, সিমিলারিটি আপনার এআই জেনারেটেড টেক্সটের পরিমাণ অনেক বেশি। সেক্ষেত্রে তারা এটা হয়তো বা নেগেটিভলি নিয়ে এটা রিজেক্ট করে দিতে পারে। তো সেক্ষেত্রে এগুলা অ্যাভয়েড করা আহ, উচিত। এখন অনেকে বলতে পারে যে না ভাই, আমি নিজে লিখেছি কিন্তু এআইতে দিলাম, সেটা দেখাচ্ছে যে এআই না। সেক্ষেত্রে ওটা ফল পজিটিভ, ওটা ওই যে হিউম্যান যে টেক্সট গুলা সেগুলা ন্যাচারাল একটা ফ্লো থাকে, সেটা পড়লে আহ, তারা খুবই ভালো রিডার, তারা বুঝে যাবে আর কি, বুঝে যায়। এরপর হচ্ছে যেটা রিকমেন্ডেশনের ক্ষেত্রে আর কি, আমার রিকমেন্ডেশন লেটার গুলো হচ্ছে আহ, দুইটা রিকমেন্ডেশন বা তিনটা চাইতে পারে। তো রিকমেন্ডেশন লেটার ক্ষেত্রে একটা যদি আমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে একটা আমার আন্ডারগ্রেডের ডিপার্টমেন্ট থেকে, আরেকটা হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আমার এলএম অথবা মেন্টর থেকে। যদি দিতে পারি খুবই ভালো হয়। তো বা দুইটা একাডেমিক রেকমেন্ডেশন দিলেও ভালো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমার এনশিওর মানে সব ডকুমেন্টসটা হচ্ছে আসলে কি, সবাই তো ওই ডকুমেন্টস গুলো সাবমিট করতেছে এখন। তারা হয়তো বা দেখতেছে যে না, আপনার ডিপার্টমেন্টের সিইও এবং যে রেকমেন্ড করতেছে তার আহ, তার সাইনও আছে, সবকিছু দেখে তারা আহ, উম, দেখলো যে না, এটা বেশি অথেন্টিক মনে হচ্ছে, তো তারা হয়তো বা আপনাকে আগেই রাখলো, বলা যায় না। তো সেক্ষেত্রে গুছিয়ে দেওয়াটাই বেটার। এখন রেকমেন্ডেশন লেটারে হচ্ছে কি 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 থাকবে। রেকমেন্ডেশন লেটারে থাকবে কি, আপনি আপনার সিভিতে যে কথাগুলা লিখেছেন, সিভিতে আপনার যে ইনফরমেশন গুলো দিয়েছেন, বা আপনার মোটিভেশন লেটারে বা ভিডিওতে আপনি যেগুলা কথা বলবেন, যে কথাগুলো আপনি প্রোভাইড করেছেন, সেগুলার ভেরিফিকেশনটা আপনার রিকমেন্ডেশন লেটারের ভিতরে ইনক্লুডেড হয়ে যাবে। যে না, এখানে বলে দিবে যে হ্যাঁ, আমি এই এই স্টুডেন্টকে, আপনার যদি টিচারে বলে তাহলে সে হয়তোবা বলে, উনি হয়তোবা বলে দিবেন যে আমি এই স্টুডেন্টকে চিনি, সে আমার আন্ডারে থিসিস করেছে, সে এই যখন সে ইউনিভার্সিটি আন্ডারগ্রেডে ছিল তখন সে এই কাজগুলো করেছে, এবং আমি সেটা মানে কাইন্ড অফ উনি বলে দিচ্ছেন, হ্যাঁ আমি হয়তোবা সে ডিপার্টমেন্টে একটা পজিশন আছে, সে এটা বলে দিচ্ছে যে বা কোনো একটা অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন, অথবা আপনার এই এক্সপিরিয়েন্স আছে, সেটা আপনার টিচার জানতেন, এবং সেটা উনি হচ্ছে আম, এটা ভেরিফাই করে দিয়েছে কাইন্ড অফ। তো রিকমেন্ডেশন লেটারটা এভাবে আম, তৈরি করা লাগবে। এবং এটা প্রত্যেকটা প্রোগ্রামের জন্যই, কিছু কিছু প্রোগ্রাম দুই একটা ছাড়া ম্যাক্সিমাম প্রোগ্রামে হচ্ছে টিচার নিজে আপলোড দিতে হয়, বা কিছু কিছু প্রোগ্রাম আছে স্টুডেন্টের আপলোড দেওয়ার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আপনি ডিপার্টমেন্ট হেডে এরকম মোটিভেশন লেটার তৈরি করে নিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি মোটিভেশন লেটারে আপনার প্রোগ্রামের নাম কি উল্লেখ করবেন কিনা।
এটা হচ্ছে আপনার ইফোর্টের উপর ডিপেন্ড করতেছে। আমি যতগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম প্রত্যেকটা প্রোগ্রাম ম্যাক্সিমামই জেনেরিক ভাবে তৈরি করিনি। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আলাদা রিকমেন্ডেশন, আলাদা মোটিভেশন লেটার, সবকিছু আলাদা আলাদা ছিল। এবং এই যে আমার এইখানে এই মেরিন অ্যান্ড মেরিটাইম ইন্টেলিজেন্ট রোবোটিক্স মিয়া এর জন্য নামটা উল্লেখ করা আছে। আমি ইন জেনারেল একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করার সেটার রিকমেন্ডেশন সেভাবে আমি দেই নাই। এখন অনেকে বলতে পারে যে না ওভাবে, হ্যাঁ ওভাবেও হবে, জেনারেল করে দিলেও হবে। বাট বললাম তো, যত ভালো করে দেওয়া যায়। অবশ্যই আপনার এখানে প্রোগ্রামের নাম উল্লেখ থাকলে সেটা অবশ্যই। এখন হয়তো বা টিচার এতগুলো মোটিভেশন লেটার দেওয়ার জন্য বা এত কিছু করার জন্য রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ওভাবে বিবেচনা করে যেটা বেস্ট হয় সেই বেস্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন। এর এর বাইরে কিছু ডকুমেন্টস লাগে আমি বলেছিলাম। যেমন আমার প্রফেশনাল প্রজেক্ট এক্সপিরিয়েন্স ছিল। তো আমার সেক্ষেত্রে আমার ওয়ালটনে এক সিনিয়র ভাইয়া ছিলেন, উনার উনার থেকে একটা লেটার আমি করে নিয়েছিলাম। তারপর আমার ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স ছিল, সেটাও আমি আহ, যে সার্টিফিকেট ছিল সেটা আমি দিয়েছিলাম। তারপরে আহ, আমার ডিপার্টমেন্টের পজিশন রিলেটেড একটা ডকুমেন্ট চেয়েছিল কোনো একটা প্রোগ্রামে, সেক্ষেত্রে আমি ওই একটা ডকুমেন্টস আমি আহ, আমার ডিক্লারিং দ্য পজিশন আমি আমার সিজিপি মানে আমার স্ট্রং পয়েন্ট গুলো আমি উল্লেখ করে ডিপার্টমেন্ট হেড থেকে সাইন নিয়ে সেটাও আমি তৈরি করেছিলাম। আর এটা ছিল ম্যাথমেটিক্স রিলেটেড কোর্সের, সাবজেক্ট রিলেটেড ম্যাথমেটিক্স এর যে কোর্সগুলা বা মেকানিক্স এর কোর্সগুলো রিলেটেড আমি একটা ডকুমেন্ট তৈরি করে নিয়েছিলাম আর কি। তো এগুলো হচ্ছে মানে মোটামুটি আপনার একটা স্ট্র্যাটেজি যে আপনি আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন বেস্ট ওয়ে। সো ইরাসমাসে যেটা আহ, মানে আমি আমার আমার ক্ষেত্রে অনেক সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে জুনিয়ররা কোশ্চেন করে যে ভাই আমার সিজিপিএ ভালো না, আমি কি অ্যাপ্লাই করলে হবে কিনা, বা আমার সিজিপিএ কত ভালো লাগতে হবে আমার সিজিপিএ। দেখেন, সিজিপিএটা আপনি যখন অ্যাপ্লাই করতেছেন বা আপনি যখন অ্যাপ্লাই পর্যায়ে চলে গেছেন তখন এটার উপর আপনার কিন্তু আর হাত নেই, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার যদি ইনিশিয়ালি কেউ যদি আপনি ফার্স্ট ইয়ারে থাকে, অনেকে বলতে পারে যে না সিজিপিএ ডাজেন্ট ম্যাটার। সিজিপিএ ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ আপনার আপনি এটাও যেরকম সত্য, যেরকম সিজিপিএ অনেক ম্যাটার করে সেটাও সত্য। আহ, আপনার আসলে পার্সপেক্টিভটা কিরকম সেটা দেখে বুঝতে হবে যে এখন আপনি একটা ফিল্ডে খুবই হাইলি স্কিলড, আপনি হয়তোবা হায়ার স্টাডিজ করেন বা রিসার্চ করেন, আপনার রিসার্চ প্রোফাইল খুবই ভালো, সেক্ষেত্রে আপনার অনেকগুলো পাবলিকেশন আছে, সেক্ষেত্রে হয়তোবা তারা আপনার সিজিপিএটা একটু শিথিল করলো। বাট এটা যেহেতু মানে আমার যদি একটা ভালো সিজিপিএ থাকে অবশ্যই সবসময় এটা একটা ভালো দিক, ভালো একটা রেজাল্ট সবসময় একটা ভালো দিক। তাই সবাইকে মানে আমার যদি রেজাল্ট ভালো থাকে সেটা অবশ্যই ভালো দিক, বাট এটা কিন্তু সবকিছু না, রেজাল্ট কিন্তু সবকিছু না, এটাও বুঝতে হবে। তো যদি আমি না আমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছি, আমার আমার এখন সিজিপিএ ভালো করার সুযোগ আছে, সেক্ষেত্রে আমি করবো যে আপনি সিজিপিএটা ভালো করার চেষ্টা করেন, আপনার যতটুকু ভালো করা যায়। এখন কত ভালো করা যায় দেখেন, আসলে ভালোর কোনো শেষ নাই। এম, আপনি কিন্তু নিজের ডিপার্টমেন্ট, আমরা যখন হায়ার স্টাডিজ এর জন্য চিন্তা করতেছি তখন কিন্তু আমি আর আমার কম্পিটিশন কিন্তু আমার ডিপার্টমেন্টের সাথে না, বা আমার কম্পিটিশন কিন্তু মানে দেশের সীমাবদ্ধ না। আমার কম্পিটিশনটা তখন কিন্তু অনেক ক্যান্ডিডেট, ইন্টারন্যাশনাল অনেক ধরনের ক্যান্ডিডেটের সাথে, অনেক ইউনিভার্সিটির অনেক ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটের সাথে। এবং আরেকটা আরেকটা জিনিস বিচার করতে হবে, বুঝতে হবে যে আহ, এই ক্যান্ডিডেটের সাথে যতটা না আমার কম্পিটিশন, আমার কম্পিটিশনটা নিজের সাথে নিজের আরো বেশি, কারণ আমার ফিউচারটা বা আমার গোলটা আমার নিজেরকেই অ্যাচিভ করতে হবে। তো সেক্ষেত্রে আমার সিজিপিএটা আমি যত ভালো করতে পারি, আমি যেহেতু এখনো আমার ভালো করার সুযোগ আছে অবশ্যই আমি করব। বাট আমার যদি, হ্যাঁ না আমার আমার এখন আর সুযোগ নেই, আমার সিজিপিএ নাই, তাহলে সমস্যা নেই। আমার আমার সিজিপিএ হয়তো একটু একটু কম আছে, আমার বাকি যে স্ট্রং পয়েন্ট গুলো আছে সেগুলো আমি ফোকাস করে সামনে নিয়ে আসবো। তো এটা একটা ব্যাপার যে আমার হয়তো বা অনেকে বলতে পারে না ভাই আমার সিজিপিএ 3 বা আমার সিজিপিএ 3 এর নিচে, এমনও ইরাসমাসে আছে যে যারা সিজিপিএ 3 এর নিচে নিয়ে ইরাসমাস ক্র্যাক করেছে, ইরাসমাসে আসছে। সো এটা পসিবল। আবার অনেকে আছে যে আমার সিজিপিএ 3.9 আপ, হ্যাঁ ওদের হয়তো বা সাকসেস রেশিও আরো বেশি। বাট ওভারঅল সিজিপিএ একটা কি রোল হয়তো বা প্লে করে, বাট তার চেয়ে যেটা আপনার
আহ, কি সেটা আমি বলবো যে মোটিভেশন লেটার। মোটিভেশন লেটারটা যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে আপনার ভালো করার সুযোগ আরো অনেক, হয়তোবা আপনাকে আপনার ফোকাসে আসার সুযোগটা আরো বেশি থাকে। সো মোটিভেশন লেটার, সিজিপিএ তো আমরা চেঞ্জ করতে পারবো না যখন অ্যাপ্লাই করতেছি। সো মোটিভেশন লেটারের উপর বা আমার অন্যান্য ডকুমেন্টস গুলো আমি সেভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে করাটাই হচ্ছে মানে সবচেয়ে বেস্ট ডিসিশন। আর যদি সুযোগ থাকে অবশ্যই তাহলে সিজিপিটা ভালো করার চেষ্টা করব। আহ ধন্যবাদ। আমি হয়তোবা আজকে খুবই আহ তাড়াতাড়ি করে কথা বলে ফেলছি, বা হয়তোবা অনেকের অনেক কিছু বোঝা হয় নাই। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন আমাকে জানাবেন, এখন করতে পারেন। আর আহ, উম, হ্যাঁ, এই তো আমি এখন কোশ্চেন নিতে পারবো আপনাদের থেকে। আহ, ভাই আপনি আছেন? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, হাসিবকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর তথ্যবহুল প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আসলে আমাদের যে কোনো প্রেজেন্টেশন আমরা চেষ্টা করি যতটা সম্ভব সব কিছু কাভার করার। এরপরেও আসলে অনেকের ক্ষেত্র আহ, ভাগে প্রশ্ন থেকে থাকে, কারণ এক একজনের কেস হিস্ট্রি এক এক রকম। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা চ্যাটে লিখতে পারেন। তো আমি এই পর্যায়ে আসলে অডিয়েন্সদের উপরে ফ্লো ছেড়ে দিব যে আপনাদের যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন। অডিয়েন্সের প্রশ্ন আসতে আসতে আমার কয়েকটা প্রশ্ন আছে এখন। মানে সেটা শুরু করি, যে এখন পর্যন্ত তুমি কয়টা দেশ ঘুরছো? আহ, আমি ভাই মনে হয় 25টার আশেপাশে, 25টার প্লাস হবে আর কি। আচ্ছা, মানে দুইটা দুইটা ইউরোপিয়ান বাকি আছে নাকি? কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে আমি হচ্ছে ওই ইউর বাইরের কান্ট্রিতেও গিয়েছি। হুম হুম। আর ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যেমন আইসল্যান্ড বা বাল্টিক কান্ট্রি, গুলা এই এই কয়েকটা কান্ট্রি বাকি আছে। আচ্ছা। বাট আমার, যেটা আমি বলছিলাম প্রেজেন্টেশনের শুরুতে, যে আমার ঘোরার অনেক ইচ্ছে ছিল, সেই জন্য আসলে এই স্কলারশিপটাতে আসা। হুম কান্ট্রির ভিতরে সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, বা হচ্ছে নর্ডিক কান্ট্রিজ গুলা, আইসল্যান্ড ছাড়া, আইসল্যান্ডে যাওয়া হয় নাই। হুম ডেনমার্ক, বা নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, তারপরে ইতালি, পর্তুগাল, স্পেন, আলবেনিয়া, বসনিয়া, অনেক কান্ট্রি, মানে মোটামুটি আচ্ছা অনেক আচ্ছা। কান্ট্রি ঘোরা হয়েছে আর কি। হুম। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে। আমি তোমার সিভিতে দেখলাম যে তুমি সিভিতে হচ্ছে কিং ফাহাদের ইনফরমেশন দিছিলা। তুমি যখন আবেদন করো, আবেদনের সময় কি কিং ফাহাদের ইনফরমেশন দিছিলা? হ্যাঁ, আমার আবেদনের সময় আমার কিং ফাহাদের ইনফরমেশন ছিল। এবং আমি একটা ইন্টারভিউতে, মাল্টিফেস যে প্রোগ্রামটা বলেছিলাম ভাই, ওখানে হুম আমি এই কোশ্চেনের সম্মুখীন হয়েছি যে আপনি তো অলরেডি একটা মাস্টার্সে এনরোল আছেন, তাহলে আপনি ওটা ওটা কেন ছাড়তে চাচ্ছেন? আহ, তো আমি অনেস্ট, মানে রিস্কি বলা যায়। কারণ হচ্ছে আপনি যদি ঠিকমতো এটা যদি আনসার না করতে পারেন তাহলে আপনি রিজেক্টেড হতে পারেন। And ওই ওই প্রোগ্রামটাতে আমি সিলেক্টেড হয়েছিলাম। আহ, তো বিষয়টা হচ্ছে এটা আপনার স্ট্রং পয়েন্ট হতে পারে যদি আপনি সেভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। বাট এটা আপনার হাইলি রিস্ক থাকে যে এটা আপনার একটা উইক পয়েন্ট হিসাবে ধরা দিতে পারে যদি আপনি এটা আনসার না করতে পারেন। সেক্ষেত্রে তারা আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি এই প্রোগ্রামটা আপনি কেন ছাড়তে চাচ্ছেন। এটাও তো একটা, মানে আপনার একটা প্রোগ্রাম আপনি শুরু করেছেন, আপনার তো এমন হইতে পারে যে আপনি ওই প্রোগ্রামটা এখানে একটা প্রোগ্রামে এসে আপনি সেটা ছেড়ে দিতে চাচ্ছেন। তো আমার আনসারটা এরকম ছিল যে আমি এই প্রোগ্রামটা ছেড়ে দিচ্ছি। আহ, এটার কারণ হচ্ছে আমার আগে থেকেই টার্গেট ছিল আমি ইরাসমাস মন্ডুসে অ্যাপ্লাই করব। এখন ইরাসমাস মন্ডুসের যে অ্যাপ্লিকেশন টাইম লাইন আর এই প্রোগ্রামের যে অ্যাপ্লিকেশন টাইম লাইন দুইটা ভিন্ন ছিল। এই আমার কিং ফাহাদের অ্যাপ্লিকেশন টাইম লাইনটা ছিল আহ, জুন জুলাইয়ের দিকে। সেশন শুরু হয় জানুয়ারি থেকে, আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আর কি। আর ইরাসমাসের সেশনটা শুরু হয় আহ, জুন জুলাই আগস্ট থেকে। সো অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শুরু হয় হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে। আহ, অনেক সময় অনেক প্রোগ্রামে মার্চ এপ্রিল পর্যন্ত স্থায়ী হয়। তো আমি টাইম লাইনটা তাদেরকে বুঝিয়ে বলছিলাম যে আসলে এই প্রোগ্রামটাতে আমার আগে থেকে এমন না যে, এবং আমি এটাও উল্লেখ করছি যে আমি যে শুধু এই বছর অ্যাপ্লাই করছি সেটা না, আমি এর আগের বছরও এটা অ্যাপ্লাই করেছি। And এটা আমার মানে ওয়ান অফ দ্য মেজর ড্রিম লাইফের, যে আমি এই প্রোগ্রামটাতে আসবো। এবং তারা কিন্তু আপনার থেকে
এটা শুনতেই চায় যে আপনি ইউরোপে মাল্টিকালচারাল এক্সপিরিয়েন্স নিতে চান। আপনি অনেকগুলা আহ, দেশ আপনার ঘোরা পছন্দ, আপনার কালচারাল এক্সচেঞ্জ পছন্দ, এ সকল সবকিছু আপনার একটা মোটিভেশন, মানে পড়াশোনা তো থাকবে, রিসার্চ থাকবে, সবকিছু থাকবে, এটার সাথে সাথে আপনার এই দিকগুলা আপনি উল্লেখ করে সেই কোশ্চেনটা আনসার করতে পারেন। বাট হ্যাঁ, ভাই যেহেতু এটা পয়েন্ট আউট করছেন, আহ, বলে দিচ্ছি এটা কিন্তু খুবই একটা রিস্কি একটা ফ্যাক্টর যে আপনি এটা বলবেন কি বলবেন না। বাট এটা আপনার স্ট্রং পয়েন্ট হতে পারে যে আপনি একটা একাডেমিক কন্টিনিউশনে আছেন, আপনার গ্যাপ পড়ে নাই। এটা একটা ভালো দিক যে আপনি হয়তো বোধ হয়ে গেছে যে যখন আপনি কোনো ইন্ডাস্ট্রিতে নাই বা আপনি অ্যাপ্লাই করতেছেন, তো বললো যে আপনি তাহলে বসেছিলেন, তখন এটা কিন্তু একটা উইক পয়েন্ট হতে পারে। যে না, আপনি যদি ওভাবে গুছিয়ে বলতে পারেন, তাদেরকে কনভিন্স করতে পারেন যে না, এটা আপনার একটা পজিটিভ ভাবে আপনি শো করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য একটা ভালো দিক হবে আর কি। আচ্ছা। হ্যাঁ, মানে এইটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমাদের যারা অ্যাপ্লিকেন্ট পরবর্তীতে আবেদন করবেন, হাসিব যেটা বলল, আহ, এরপরেও আমি আরেকটা একটু পরামর্শ দিব, আপনারা যদি সম্ভব হয় প্রোগ্রাম কোঅর্ডিনেটর কাছ থেকে জেনে নিন। কারণ আমার যখন ইরাসমাস আসছিল 22 সালে, তখন আমি চায়নাতে মাস্টার্স করছিলাম। মাস্টার্স আমার শেষ হয়নি, আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছিল মার্চে, আমার ডিফেন্স হয়েছিল সেপ্টেম্বরে। তো মাস্টার্সে মানে ইরাসমাসের যখন রেজাল্ট আসছিল, তখন আমি চায়নার মাস্টার্স ছেড়ে দিব এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম। তো আমি তারপরেও আমার মানে সুপারভাইজারের জন্য আসলে শেষ পর্যন্ত শেষ করছিলাম। শেষ করে আমি যখন ইরাসমাসে জয়েন করি, তখন আমার হচ্ছে সার্টিফিকেট আসছিল না মাস্টার্সের। তো আমার ওইটা আবেদনের সময় দেওয়া ছিল, এবং যে কারণে ওরা আমার এক এক মাস হচ্ছে স্কলারশিপের টাকা দিছিল না। বলছিল যে তুমি মাস্টার্সের সার্টিফিকেট জমা দিবা, তারপর তোমার টাকা দিব। যদি তুমি জমা না দিতে পারো তাহলে তোমাকে টাকা দিব না। তো আমাদের ওই যে তোমাদের তো মনে হয় এখন 1400 করে দেয় না? হ্যাঁ, আমার প্রোগ্রামটা আগের প্রোগ্রাম, আমাদের হচ্ছে 1,000 করে, আর ওই ওই যে 5000 হচ্ছে, 3500 করে। হ্যাঁ, তিন পাঁচ হাজার হাজার তিন হচ্ছে। হাজার করে 6000 হচ্ছে এয়ারফেয়ার। তো হ্যাঁ, ওইটা হচ্ছে 6,000। আমাদের ছিল। আমাদেরও একইটা ছিল। তো ওই যে প্রথম মাসে যে 5000 ইউরো দেয়, ওই ইউরোটা আমাকে হচ্ছে এক মাস পরে দিছিল। আমার সার্টিফিকেট জমা দিছিলাম তারপরে। তো আমি এই জন্য আসলে প্রশ্নটা করছিলাম যে এই এই রিলেটেড কোনো সমস্যা হয়েছিল কিনা। আহ, কারণ ভাই আমি এই ক্ষেত্রে এইটাতে আমি পড়ছি, আমার আমি এই সমস্যায় পড়ছিলাম। এই পরে ক্ষেত্রে অবশ্য আমি আমার দিছিল, আরেকটা মানে সার্টিফিকেট জমা দেওয়ার পরে। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে ভাই আমি আমার আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। সেটা হচ্ছে আমার আমি নিজে স্ট্রংলি বিলিভ করি আর কি, যে যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন সৌদিতে গিয়েছিলাম, আমি ফার্স্টে অ্যারোস্পেস ডিপার্টমেন্টে গিয়েছিলাম পড়াশোনা করতে। তো ওখানে হচ্ছে প্রায় 2 সপ্তাহ মতো আমার ক্লাস হয় অ্যারোস্পেসে। বাট আমার ওই অ্যারোস্পেসে আমি ভাবছি যে আমার অ্যারোস্পেস ভালো লাগবে, এখন আমি তো জানি না যে আমার অ্যারোস্পেস পড়তে যেয়ে বুঝতে পারছি যে আমার ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না। হুম হুম। তো একটা ব্যাপার ছিল যে আমি যখন ইন্টারভিউ দিছিলাম ওখানে, সেক্ষেত্রে আমার অ্যারোস্পেসের যে প্রফেসর নিয়েছিল, উনি উনি বলছিলেন না তুমি তো মেকাট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের, তোমার ফ্লুইডের কোর্সগুলো ছিল, ফ্লুইড মেকানিক্স কোর্সটা ছিল, সো লাগবে না। বাট আমি ওখানে যাওয়ার পরে তারা আমাকে বললো যে না, তোমার ডেফিসিয়েন্সি কোর্স নেওয়া লাগবে। এখন মেকানিক্সের বিশেষটা হচ্ছে যে কিং ফাহাদে আপনি যদি 3টা সাবজেক্ট নেন, তার উপরে যদি আবার একটা দুইটা ডেফিসিয়েন্সি কোর্স থাকে, তাহলে এটা খুবই মানে পেইনফুল হয়, এটা মানে খুবই আনবিয়ারেবল যে আপনার সারাক্ষণ তাহলে পড়াশোনাই করতে হবে। তো আমি যখন এটা উপলব্ধি করতে পারছি, তখন আমি ভাবছি না না, আমি তাহলে হচ্ছে ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেলবো। তো আমি হচ্ছে মানে খুবই হুটহাট করে ডিসিশন নিয়ে আমি এটা 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 এনকারেজ করতেছি না, বাট এখানের পজিটিভ দিকটা যেটা, সেটা হচ্ছে আমি ডিপার্টমেন্টটা চেঞ্জ করে আমি সিস্টেমস এন্ড কন্ট্রোলে অ্যাপ্লাই করি এবং তারা সেটা নিয়ে নেয়। এখন যখন সিস্টেমস এন্ড কন্ট্রোলে আমি অ্যাপ্লাই করি, সেখানকার যিনি আহ, আহ, মানে যে প্রফেসর দায়িত্বে ছিলেন আর কি, উনি আমার সাথে একটা মিটিং করেন। তো উনি আমাকে বললো যে হ্যাঁ, তোমার রিসার্চ প্রোফাইল দেখছি, এটা আমাদের সাথে আরো বেশি যায়, তুমি এয়ারস্পেসে ছিলা, তুমি আসতে চাইছো। এখন তারা তোমাকে, ওখানে কিছু ডিপার্টমেন্টে একটু রাইভারি থাকে যে স্টুডেন্ট ছাড়া বা নেওয়া নিয়ে অনেক অনেক ব্যাপার আছে, ফান্ডিং এর একটা ব্যাপার আছে। তারপর তারা আমাকে মানে খুশিতেই নিয়ে নিয়েছিল আর কি। তো এখন যখন নিয়ে নিয়েছে, তখন তখন তাদের একটা ব্যাপার ছিল যে প্রফেসর বলতেছে যে হ্যাঁ, তোমার তো আবার এরকমও হইতে পারে যে তুমি এটা ছেড়ে যাবা। আমি কিন্তু আলটিমেটলি ওই ডিপার্টমেন্টটাও ছেড়ে পরবর্তীতে ইরাসমাসে আসছিলাম আর কি। এখন আমি তখন প্রফেসরকে আনসারটা, মানে এটা এটা খুবই বোল্ড ওয়েতে হয়ে হয়ে যায়।
বাট আমি এনকারেজ করবো না এইভাবে আনসার দেওয়ার জন্য। আমি তখন প্রফেসর বললাম যে আমার কাছে মনে হয় আর কি যে যদি আমার কোনো কিছু বিয়ার করতে পারতেছে না বা আমি যদি কোনো জায়গায় কমফোর্টেবল না, তাহলে সেক্ষেত্রে আমার যদি ভালো অপরচুনিটি বা আমি ততক্ষণ পর্যন্ত এক্সপ্লোর করা আমার উচিত, যতক্ষণ পর্যন্ত না আমি নিজে একটা জায়গায় ফিট হচ্ছি। সো এরকম একটা আমি আনসার দিয়েছিলাম। সো অ্যাকচুয়ালি এই বিষয়টা আসলে ডিপার্টমেন্ট চেঞ্জ করা বা মাস্টার্স এক প্রোগ্রামে এনরোল থেকে আরেক প্রোগ্রামে যাওয়া, এগুলা পার্সন টু পার্সন ভ্যারি করতেছে। আপনি যাকে আনসার করতেছেন তার মানে অন ইনস্ট্যান্ট তার আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তার আম, উম, তার কিছু পার্সোনালিটি বা তার সে কি ধরনের আনসার এক্সপেক্ট করতেছে সেগুলো যদি রিড করে আনসার দিতে পারেন তাহলে ভালো হয়। আচ্ছা। আচ্ছা, আমরা এখন অডিয়েন্সের প্রশ্নে যাই। গৌরব দেব ভাই হ্যান্ড রেজ করছেন, আপনি আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন আনমিউট করে। গৌরব দেব ভাই কি আছেন? আনমিউট করছে মনে হচ্ছে, কিন্তু কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ভাই, আসতে থাকুক মনে হয়। কোথাও। হ্যাঁ, ভাই কি কথা শোনা যায়? আপনার মাইক্রোফোন কিন্তু মনে হচ্ছে কথা বলার চেষ্টা করছেন আপনি, কিন্তু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, ভাইয়ের কাছে আমরা আবারও ফেরত আসার চেষ্টা করব। আমাদের চ্যাটে কিছু প্রশ্ন আসছে, আমরা চ্যাটের প্রশ্নে যাই। যে এখানে বলছে যে, ইজ ইট পসিবল টু টেক মাই স্পাউস উইথ মি ডিউরিং দিস প্রোগ্রাম? অলসো উইল দ্য স্টাইপেন্ড বি এনাফ ফর বোথ অফ আস? ইজ ইট, মানে তারপর হচ্ছে, ইজ ইট পসিবল অর অ্যালাউড টু ওয়ার্ক ইফ দ্য স্টাইপেন্ড ইজ নট এনাফ? কাইন্ডলি টেল আস মোর অ্যাবাউট দিস স্টাইপেন্ড অ্যান্ড আদার রিলেটেড ফ্যাসিলিটিস। আচ্ছা, হাসিব। যেটা খুবই খুবই একটা ভালো কোশ্চেন, এটা আমি কভার করি নাই। তো আগের প্রোগ্রাম গুলোতে হচ্ছে 1,000 ইউরো করে দিত আর হচ্ছে 7,000 ট্রাভেল অ্যালাউন্স দিত এককালীন। এখন সেটা ট্রাভেল অ্যালাউন্সটা বাদ দিয়ে তারা 1,400 ইউরো পার মান্থ করে দিয়েছে। তো 1,400 ইউরো পার মান্থ করে দিয়েছে। এখন ফার্স্ট যে কোশ্চেনটা আপনার যে স্পাউস নিয়ে আসা যাবে কিনা ডিউরিং প্রোগ্রাম, এটা আপনার ম্যাক্সিমাম কান্ট্রিতে আপনার আসা যায়। উম, কিছু কিছু কান্ট্রিতে যারা হচ্ছে ভিসা জটিলতা থাকে, সেক্ষেত্রে ইরাসমাস থেকে আপনার কোনো সমস্যা থাকে না যে আপনি আপনার স্পাউস নিয়ে আসবেন কি আসতে পারবেন না, তারা কিন্তু অ্যালাউ করে। ইভেন আপনার অ্যাপ্লিকেশনের সময় তারা কিন্তু জিজ্ঞেস করে যে আপনি কি আপনার স্পাউস নিয়ে আসবেন কিনা, আপনার স্পাউস আছে কিনা, এবং আপনি ওখানে টিক দিবেন যে আপনার যদি স্পাউস থেকে থাকে। বাট এখন যেমন কিছু কিছু কান্ট্রিতে ভিসা জটিলতা থাকতে পারে, যেমন ইটালিতে স্পাউস নিয়ে আসা খুবই কঠিন। তো সেক্ষেত্রে আপনার যদি এন্ট্রি কান্ট্রি একটা জটিলতার সম্মুখীন হতে পারেন। বাট ইরাসমাসে স্পাউস নিয়ে আসা, তারা প্রোগ্রামটা এমন ভাবে ডিজাইন করে যে আপনি যেন আপনার স্পাউস নিয়ে আসতে পারেন। মানে যদি না স্পেসিফিক ভাবে কোনো ধরনের জটিলতা থাকে, আহ, যেমন ভিসা সংক্রান্ত বা অন্য কোনো জটিলতা, ডিপ্লোম্যাটিক হইতে পারে, এর বাইরে আপনার স্পাউস নিয়ে আসতে কোনো সমস্যা নেই। সেকেন্ডটা হচ্ছে স্টাইপেন্ড এনাফ কিনা। স্টাইপেন্ড 1,400 ইউরো ইজ হ্যান্ডসাম। আমি নরওয়ের মতো কান্ট্রিতে থেকেছি, আমার স্টাইপেন্ড ছিল 1,000 ইউরো। এবং আমি বাসা ভাড়াতে আমার চলে যেত 450 ইউরোর মতো। বাকিটা কিন্তু আপনার আহ, নিজের হাতের খরচ। এখন এরপরেও আমি দেখা গেছে যে আমি অনেক অ্যাক্টিভিটিস, অনেক ঘোরাফেরা করতাম, অনেক খরচ করতাম, স্টিল না আমি শেষ করতে পারতাম না আর কি। তো যদি আপনি যদি এমন হয় যে না আমি সবসময় বাইরে খাবো, আমি নিজে রান্না টান্না করবো না বাসায়, সবসময় রেস্টুরেন্টে খাবো, তাহলে অবশ্যই এটা এটা পসিবল না। এটা আপনি আপনি যদি নিজে ওভাবে টাকা ম্যানেজ করে আপনি স্পাউস নিয়ে থাকতে পারবেন। আমার অনেক অনেক ফ্রেন্ড আছে যারা স্পাউস নিয়ে আছেন, পড়াশোনা করতেছেন, সো এটাও পসিবল। অ্যান্ড আপনার যে আহ, আহ, উম, শেষের যে কোশ্চেনটা, যে কাজ করা যে যাবে কিনা, ইজ হ্যাঁ ইট? কাজ করা যাবে কিনা। সো এটা
ম্যাক্সিমাম জায়গায় কাজ করা যায় সেটা হচ্ছে পার্ট টাইম ওয়ার্ক। যেমন আমার নরওয়েজিয়ান যে রেসিডেন্স আছে সেখানে লিখে দিয়েছে যে উইকলি সম্ভবত 20 আওয়ার কাজ করা যায় পার্ট টাইম। সো এটা এটাও আপনার ম্যাক্সিমাম জায়গায় করা যায়। আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন যদি চান, বা আপনি আপনি আপনার স্পাউস নিয়ে আসছেন, আপনার স্পাউস চাইলে কাজ করতে পারবে পার্ট টাইম। আপনি তো স্কলারশিপে আছেন, আবার আপনি নিজে স্কলারশিপ স্টুডেন্ট হোল্ডার হওয়ার পরেও আপনি চাইলে কাজ করতে পারবেন, যদিও এটা প্রয়োজন হয় না। আমি এরাসমাসের কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত শুনি নাই যে পার্ট টাইমও কাজ করতেছে আর কি। হয়তোবা করতে পারে, হয়তোবা জানাই নাই, বাট এটা খুবই নেসেসারি না। আপনি যদি আপনার স্পাউস নিয়েও আসেন, আপনি ওটা নিয়ে কভার করতে পারবেন। বাট হ্যাঁ, হয়তোবা আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি পার্ট টাইম করতে পারবেন, তাহলে উইকলি আমার জানা মতে 20 আওয়ার করে আপনি কাজ করতে পারবেন। হ্যালো। হ্যাঁ গৌরব, তোমার কথা শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আদব ভাই, আমিও আর কি আপনার ডিপার্টমেন্টের মেকাট্রনিক্স এর স্টুডেন্ট। আমি 23 সিরিজের। ভাই, আমার কোয়েশ্চেন ছিল যে আমি কারেন্টলি সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ছি, তো থার্ড সেমিস্টারে। এই পর্যন্ত আমি আহ, আমার সিজিপিএটাকে একটু হাই রাখার চেষ্টা করেছি আর কি। এখন কারেন্টলি আমি হাইলি ইন্টারেস্টেড বিদেশে পড়তে যাওয়া নিয়ে, এবং এই বিশেষ করে এই স্কলারশিপটা নিয়ে। এখন ভাই যদি বলতেন যে এখন এরপরে থেকে কি করা উচিত যাতে আমি সাকসেসফুল হতে পারি এই ফিল্ডে। আচ্ছা, গৌরব, তুমি করে বলতেছি যেহেতু আমার ডিপার্টমেন্টের জুনিয়রই তুমি। হ্যাঁ, তো তো তোমার তোমার যেটা আমি বুঝতে পারছি যে তোমার সিজিপিএটা, তুমি একটা ডিসেন্ট সিজিপিএ আছে। তুমি এখন কনসার্ন যে আমার মানে নেক্সট স্টেপ কি হতে পারে। আহ, আহ, এক্স্যাক্টলি। হ্যাঁ, দুইটা জিনিস করতে পারো। একটা হচ্ছে তুমি যেহেতু রুয়েটে আছো, তুমি একটা দুইটা পাবলিকেশনের উপর ফোকাস করতে পারো, বা থিসিসটা একটু ভালোভাবে থিসিসের উপর ফোকাস করতে পারো। আর একটা হচ্ছে কোন একটা প্রোগ্রাম যদি তুমি এখন টার্গেট করতে পারো, যে তুমি প্রোগ্রামের ক্যাটালগ গুলো দেখে প্রোগ্রাম টার্গেট করছো কয়েকটা প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামে কি কি স্কিল রিকোয়ার। যেমন আমি এখানে মেরিন ইন্টেলিজেন্ট রোবোটিক্স প্রোগ্রামটাতে আছি। এখানে আমাদের মেরিটাইম রোবোটিক্স এর উপরে যে স্কিলস গুলো লাগে, সিমুলেটরের কাজ করতে হয়, বা কিছু হাইড্রোডাইনামিক্স বুঝার ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে। তো এই ধরনের স্কিলস গুলা, সফটওয়্যার গুলা যদি তুমি আয়ত্ত করে নিতে পারো, বা দেখা গেছে যে তোমার এআই রিলেটেড প্রোগ্রাম, বা হচ্ছে তোমার অন্য কোনো ফিল্ড যেটা তোমার ডিপার্টমেন্টের সাথে পুরোপুরি একদম মানে ডাইরেক্টলি কানেক্টেড না, সেই প্রোগ্রামগুলো তুমি কানেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে ওইগুলা রিলেটেড স্কিলস গুলা, বা তোমার যে ভালো লাগে আসলে, দুইটা জিনিস করতে পারো। একটা হচ্ছে তোমার নিজের ভালো লাগা হিসাবে তুমি প্রোগ্রাম সিলেক্ট করতে পারো, এবং সেইভাবে স্কিলও বিল্ড করতে পারো। যেহেতু তোমার সিজিপিএ ভালো আছে, সেহেতু তুমি এখন স্কিল বিল্ডের উপরে জোর দিতে পারো, বা পাবলিকেশনের উপরে জোর দিতে পারো। পাবলিকেশনের ক্ষেত্রে এমন না যে আমার 10, 12টা, 50টা পাবলিকেশন থাকতে হবে, এরকম না। তোমার একটা দুইটা হয়তোবা তুমি কনফারেন্স করতেছো, বা হচ্ছে বা একটা ভালো জার্নাল করতে পারতেছো, পসিবল। খুব ডিফিকাল্ট না। আমি আমি যখন রুয়েটে পাশ করে বের হয়, আমার কেস স্টাডিটা আমি পাবলিশ করেছিলাম, সেটা এখন পর্যন্ত আমার জানা মতে মনে হয় 350-র আশেপাশে সাইটেশন হয়ে গেছে আর কি। আহ, আর যেটা হচ্ছে আমার আন্ডার গ্রাজুয়েট থিসিসটা ছিল, সেটাও একটা জার্নালে পাবলিশ হয়েছিল, এই বিশ আচ্ছা ভাই। পঁচিশটা সাইটেশন হয়ে গেছে। তো সাইটেশন বা পাবলিকেশন যেটা, সেটা করার যে ইম্পসিবল এরকম না, পসিবল। তোমাকে একটু বেশি জোর দিতে হবে। অ্যান্ড এটা তোমার নেক্সট একটা গোল হতে পারে আর কি, যেহেতু তোমার সিজিপিটা ভালো আছে। বাট অবশ্যই সিজিপিটা অবশ্যই ভালো রেখে বাকি কাজগুলা আগানোটা তোমার, কারণ তারা কিন্তু সিজিপিতে ভালো মার্ক দেয়, ভালো একটা জোর দেয়। ভাই, এটা নিয়ে আরেকটু কথা ছিল যে হুম। আহ, এই পর্যন্ত মানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার আমি আপাতত কোনো ক্লাবে বা কোনো সেরকম প্রজেক্ট আমি একদমই করিনি, যার ফলে আমার ওই সাইডে একদমই এক্সপিরিয়েন্স নেই এখন। আর আরেকটা বিষয় ছিল, আপনি যেটা বললেন যে পাবলিকেশন নিয়ে, আসলে ভাই মানে ওইটা আমার একদমই ধারণা নাই, কিন্তু আসলে একটা জিনিস মাথায় আসছিল যে ওই বিষয়ক জ্ঞান হয়তোবা আমার এখনো আসেনি, ওই জন্যে ওই দিকেও ঘাটাঘাটি করা হয়নি। এখন যদি ভাই এই বিষয়ে কিছু বলতেন। আচ্ছা, তুমি ক্লাব করো নাই, বা তোমার কোনো প্রজেক্টের এক্সপিরিয়েন্স নাই। তুমি এখন কোন কোন সেমিস্টারে আছো? ভাই, সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার। 2-1, তাহলে তো এখন অনেক সময় আছে।
এখন এখন অনেক সময় আছে তোমার হাতে। আমরা প্রজেক্ট আসলে মানে অনেকে আছে, আমরা অনেকে ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট সেমিস্টার থেকে প্রজেক্ট করা শুরু করি। দেখা গেছে যে এই কম্পিটিশন ওই কম্পিটিশন, রোবোটিক্স ক্লাব হইতে শুরু করে বিভিন্ন ক্লাবে ক্লাবে জয়েন দিই, আহ, বিভিন্ন ন্যাশনাল কম্পিটিশন গুলোতে জয়েন দিই। তোমার যদি ওই এক্সপিরিয়েন্সটা না থাকে সমস্যা নেই, তো তুমি এখন থেকে এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে। তুমি এখন থেকে তোমার যে যে ফিল্ডে ইন্টারেস্টেড, তোমার হয়তো বা তুমি যেহেতু মেকাট্রনিক্স আছে, হয়তো বা রোবোটিক্স হতে পারে, বা তোমার মেকানিক্যাল ডিজাইনিং রিলেটেড হতে পারে, অথবা তোমার এমন হতে পারে যে তোমার পিসিবি বা ইলেকট্রনিক্স এর জিনিসপাতি ভালো লাগতেছে, অথবা তোমার এআই ভালো লাগতেছে। তাহলে তোমার যে স্পেসিফিকলি যে ফিল্ডটা তোমার ভালো লাগে সেই ফিল্ডে তুমি প্রজেক্ট করা শুরু করো। আহ, ইয়ে, আমার এমন আমার আমি আমার মতে আমার আমার পার্সপেক্টিভ অনুযায়ী আর কি, আমার যেটা টার্গেট ছিল আন্ডার গ্রেডে আর কি, সেটা হচ্ছে আমার সিজিপিএটা একটা ডিসেন্ট রাখতে হবে। ডিসেন্ট বলতে আমি আমার আমার ডিপার্টমেন্টের পজিশন ছিল সেকেন্ড। সো এমন ছিল যে কিছু কিছু সেমিস্টারে আমার ড্রপ করতেছিল, কারণ আমি প্রজেক্টের উপর জোর দিচ্ছিলাম। আমি ডুয়েটে থাকাকালীন আমি টিম অগ্রদূতে ছিলাম, তখন আমি হচ্ছে ইআরসি করার জন্য এক্সামের প্রায় 1-2 সপ্তাহ আগেই পোল্যান্ডে আসছিলাম। তো এটা এটা হচ্ছে কি মানে আমি চাইতেছিলাম না যে যে আমি শুধু সিজিপিটাই ধরে রাখি, আমার কোনো ধরনের টেকনিক্যাল নলেজ বা কোনো ধরনের প্রজেক্ট এক্সপিরিয়েন্স যেন না থাকুক, এরকম আমি চাচ্ছিলাম না। আমার টার্গেটটা ছিল যে না, আমার ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার কিছু নলেজও রাখতে হবে, থাকতে হবে, এবং সাথে সাথে আমার রেজাল্টটা যেন একটা ডিসেন্ট একটা রেজাল্ট থাকে। তো তোমার যেহেতু রেজাল্টটা এখন ভালো আছে, সেহেতু তুমি 2-1-এ আসছো, তোমার যথেষ্ট পরিমাণ সময় আছে। তুমি একটা স্পেসিফিক ফিল্ড টার্গেট করে সেই ফিল্ডের প্রজেক্ট শুরু করতে পারো, সেই ফিল্ডের নলেজ নিতে পারো। আহ, উম, বর্তমানে তো এআই আছে, তারপরে তোমার ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আছে, তারপরে তোমার হচ্ছে টিউটোরিয়ালের অভাব নাই। তোমার যে ফিল্ড মনে হয় সেই ফিল্ডে থেকে শুরু করে দাও। একটা একটা জিনিস হচ্ছে কি, আমাদের যখন আমরা রুয়েটে থাকি বা আমরা বাংলাদেশি ইউনিভার্সিটি গুলো থাকি, আমার কাছে আমাদের মনে হয় যে না, আমরা ক্লাস বা এই যে কারিকুলাম থেকে অনেক কিছু শিখে ফেলবো। আমার আমার এক্সপিরিয়েন্স বা আমার আমার যতটুকু এতটুকু বয়সে যতটুকু আমার বুঝ হয়েছে, আমি এটা বুঝতে পারছি যে আহ, কোন একটা ইনস্টিটিউশন বা এখানকার ইভেন হায়ার স্টাডিজ এর জন্য আমি কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। 3টে ইউনিভার্সিটিতে, ইভেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এও ছিলাম, মাস্টার্স এন্ড। সো আমার যে এক্সপিরিয়েন্স বা আমি যেটা বুঝতে পারছি যে ইউনিভার্সিটিটা তোমাকে শিখাবে যে কিভাবে কোনো একটা জিনিস নিজে শিখতে হয়। এট দ্য এন্ড তুমি যদি এই জিনিসটা আয়ত্ত করতে পারো, তাহলে মনে করো যে তোমার হয়ে গেছে, বাকি কোথাও তোমার সমস্যা হবে না। তো নিজে নিজে শেখার চেষ্টা করো। তোমার এখনো অনেক সময় আছে, তুমি একটু ওইদিকে জোর দিতে পারো। আর ভাই আমার লাস্ট একটা কোশ্চেন ছিল যে আপনি যে বললেন যে একটা কিংবা মানে পাবলিকেশন করতে এক কথায়, এখন ভাই যেহেতু আমি কেবল 2-1-এ আছি, আমার পার্সোনালি মনে হচ্ছে যে আমার আহ, এখনো অতটা জ্ঞান হয়নি যে আমি ওই ফিল্ডে যাব। তো আপনি যদি একটু বলতেন যে আহ, তাও মোটামুটি কোন সেমিস্টার থেকে এগুলা শুরু করা ভালো। আহ শুরু করার ভালো বলতে, শুরু করার জন্য কোনো স্পেসিফিক সেমিস্টার নাই। তুমি যে কোনো সময় শুরু করতে পারো। বাট যেহেতু আমাদের রুয়েটের সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা যে তোমার থার্ড ইয়ারের পরে তোমার একটা সেমিস্টার কেস স্টাডি থাকে, আর একটা সেমিস্টার হচ্ছে তোমার থিসিসের জন্য ডেডিকেটেড থাকে। তুমি হচ্ছে কেস স্টাডিটা করতেছো, তখন কেস স্টাডিটা তুমি এমন ভাবে চুজ করো যে না, যেটা তুমি যে ফিল্ডে তুমি ইন্টারেস্টেড। কেস স্টাডিতে আমরা নর্মালি কি করি, আমরা হচ্ছে অনেকগুলো রিসার্চ পেপার বা আমাদের রিলেভেন্ট আম, যে টেকনিক্যাল বা প্রজেক্ট, এগুলো নিয়ে আমরা স্টাডি করি। এবং ওখান থেকে আমি চাইলে কিন্তু আমি একটা পাবলিকেশন বের করে আনতে পারি। এবং এরপরে হচ্ছে আমি যদি টেকনিক্যালি প্রফিশিয়েন্ট হই, আমার যদি সেই ধরনের নলেজ গেইন হয়, তাহলে অবশ্যই অ্যাটলিস্ট একটা কনফারেন্স আমার থিসিস থেকে বের করে আনা সম্ভব। তো এটা টার্গেট রাখো যে তোমার এখন তো তুমি 2-1-এ, তুমি চাইলে এখনো শুরু করতে পারো, অথবা তোমার একটা সময় আসবে। মেক শিওর যে যখন ওই সময়টা আসতেছে, সেই সময়টা তুমি যেন প্রপারলি কাজে লাগাও। সে সময় দেখা গেছে যে না, আমি এখন এক্সস্টেড হয়ে গেছি, আমি সেই সময় আর এই ফোর দিতে পারতেছি না, এরকম যেন না হয়। সো যখন তোমার সময় আসবে, যখন একটা সময় যে তোমাদেরকে রুয়েট থেকে সুপারভাইজার অ্যাসাইন করে দেওয়া হবে, ওই সুপারভাইজারের সাথে যোগাযোগ করো।
ওই সুপারভাইজার স্যারকে বলো যে না স্যার আমি হচ্ছে পাবলিকেশনে ইন্টারেস্ট, বা আমি হচ্ছে রিসার্চ করতে চাই, রিসার্চ পেপার কিভাবে পড়তে হয় বা এই ধরনের কাজগুলা উনি তোমাকে গাইড করবেন। সো তুমি চাইলে এখনো শুরু করতে পারো, অথবা সময় একটা কিন্তু স্পেসিফিক টাইম আসবে। তো যখন এখন যদি শুরু করো তো হয়তো বা একটু আস্তে আস্তে শুরু করতে পারবা, বাট যখন তোমার সময়টা আসবে তখন যেন তুমি 100% এফোর্টটা দিতে পারো, সেটা যেন তুমি মেক শিওর করো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। অনেক ধন্যবাদ। আহ, আহ, আমরা এবার চ্যাটের প্রশ্নে একটু যাই। যে প্রশ্ন আসছে যে হোয়াটস দ্য জব অ্যান্ড পিয়ার সিচুয়েশন ইন ইউ আফটার পোস্ট গ্রাড, হাউ ইজ দ্য জব প্লেসমেন্ট? মানে উনি হ্যাঁ, জব এবং পিয়ার নিয়ে জানতে চাচ্ছেন। এটা 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 হচ্ছে খুবই একটা ফার্স্ট একটা কোশ্চেন, কারণ এটার অনেকগুলা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করতেছে। ফার্স্ট অফ অল আপনার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রাম কান্ট্রি কি, সরি, সেই প্রোগ্রামের আপনার মানে মাদার ইউনিভার্সিটি কোনটা আর কি। যেমন আমার ক্ষেত্রে আমার ফার্স্ট ইয়ারটা ছিল তুলনে ফ্রান্সে। তো যখন আমি হচ্ছে ফ্রান্সে আসি, তখন আমি এখানকার 1 বছরের ভিসা ছিল আমার। তো আমি M1-এ হচ্ছে মানে এখানে ফ্রান্সের যে নিয়মটা, সেটা হচ্ছে M1 M2, মাস্টার 1 মাস্টার 2। এটা এটা হচ্ছে তাদের মাস্টার লেভেল আর কি। ফার্স্ট ইয়ারকে তারা M1 বলে, সেকেন্ড ইয়ারকে তারা M2 বলে। তো M1-এর ক্ষেত্রে আমার পুরোটা টাইম ভিসা ছিল। আমি এখানে ভিসা টা অথেন্টিকেট করে আমি এখানে 1 বছর ছিলাম। এরপরে আমি নরওয়েতে চলে যাই। নরওয়েতে হচ্ছে আমি 6 মাস, 6-7 মাস থাকছি। থাকার পরে আমার সুযোগ ছিল যে আমি নরওয়েতে কন্টিনিউ করি থিসিসটা, অথবা আমি অন্য কোনো কান্ট্রিতে যাই। যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারেন, ইভেন ইউরোপের বাইরে আপনি USA তে অনেকে আছে, অস্ট্রেলিয়াতে যাইও করছে, এরকমও আছে আমার প্রোগ্রাম থেকেই। তো আপনি যে কোনো কান্ট্রিতে যাইয়া ইন্ডাস্ট্রিয়াল একটা পার্টনার বানায় নিতে পারেন, বা ইন্ডাস্ট্রিয়াল পার্টনারের কাছে যাইয়া করতে পারেন, জার্মানি বা অন্য কোনো ইয়ে হইতে পারে। সো সেই কান্ট্রিতে যেয়ে আপনি যেতে পারেন। এখন বিষয়টা হচ্ছে কি, আমি ফ্রান্সে আসছি, ব্যাক করছি, এটার দুইটা রিজন। ফার্স্ট রিজনটা হচ্ছে আমি যখন এখান থেকে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করে যাই, সেক্ষেত্রে আমি এখানে রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করে যাই। সো আমার সেকেন্ড ইয়ারও আমি অ্যাজ এ ফ্রেঞ্চ স্টুডেন্ট, মানে অ্যাজ এ ফ্রেঞ্চ কারিকুলামের স্টুডেন্ট, আমার এখানকার ভ্যালিড একটা রেসিডেন্স তারা প্রোভাইড করে। কারণ আপনি একই সাথে আপনি যদি M1 বা M2-তে দুইটাতেই এনরোলড হন, আপনি মোবিলিটি থাকলেও আপনি এখানকার স্টুডেন্ট কিন্তু বলে গণ্য হবেন। তো আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম, কারণ হচ্ছে আমার হয়তো বা ওই যে পিআর এর ক্ষেত্রে, পিআর এর সিচুয়েশনটা চিন্তা করে আমি এখানে আসাটা বেটার মনে করছি। আরেকটা অপশন হচ্ছে যে আমি চাইলে নরওয়েতে আবার ব্যাক করতে পারবো। ব্যাক করে আমি ওখানে হচ্ছে যদি আমি জব বা জব সিকিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবো, আর জব বা পিএইচডি পেয়ে গেলে সেখানে আমি কন্টিনিউ করতে পারবো। তো এখন হচ্ছে যে পিআর সিচুয়েশনটা, এটা কান্ট্রি ওয়াইজ আসলে ভ্যারি করতেছে। ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আপনি একটা জেনারেল সিস্টেমের বা একটা জেনারেল ডিসক্রিপশনের আন্ডারে নিয়ে আসতে পারবেন না, যে আপনার পিআর এর জন্য প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা আলাদা টাইম আছে, নির্দিষ্ট লিমিট আছে। সো এই পিআরটা বর্তমান বর্তমান যুগে আসলে আস্তে আস্তে ডিফিকাল্ট হচ্ছে সবগুলো কান্ট্রিতেই। তো আপনাকে এটা নিয়ে আপনার প্রোগ্রামটা যেখান থেকে শুরু হচ্ছে, এবং প্রোগ্রামের মোবিলিটি কান্ট্রিগুলো যেগুলা, সবকিছু বিবেচনা করে ওই কান্ট্রিগুলা দেখে 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 আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় আলটিমেটলি চাইবেন, আপনি কোথায় সেটেল হওয়ার আর কি। সেটার একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার যেটা আপনি বলছেন, আমার জবের ইয়াটা কেমন, এটাও আপনার ফিল্ড রিলেটেড। এখন দেখা গেছে যে আমার আমার ক্ষেত্রে আমার মেন প্রায় সময় পিএইচডি অপরচুনিটি বা আপনার নরওয়েজিয়ান বিভিন্ন কোম্পানিতে, ইভেন ফ্রেঞ্চের বিভিন্ন কোম্পানিতে আমি জব পোস্টিং দেখি। এখন বিষয়টা হচ্ছে যে আম, আমি এটা গেইন করতে পারতেছি কিনা, বা আমি আমার আমার জব অপরচুনিটি আমি পাইছি কিনা, আমি জব পেয়ে গেছি কিনা, এটা তো আপনাকে কেউ আসলে এনশিওর করে বলতে পারবে না যে আপনি 100% জব পাবেন। এটা আপনার স্কিল বা আপনার প্রত্যেকটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। বাট হ্যাঁ, আহ, এমন না যে আপনি জব পাবেন না। আপনি যদি স্কিলফুল হন বা আপনার যদি সেই ধরনের ইয়ে থাকে, আপনি যদি অ্যাপ্লাই করা লাগবে। এবং আপনি যদি হচ্ছে স্কিলফুল হন, অবশ্যই আপনি ইন্টারভিউ সিলেক্টেড হলে অবশ্যই আপনি পাবেন। আমার জানা মতে যারা ইউরোপে ইরাসমাস মুন্ডাসে আসছে, এবং যারা এখানে থাকার চেষ্টা করেছে বা পিয়ার পিয়ার নেওয়ার চেষ্টা করছে, বা হচ্ছে যারা একটা লং টার্ম প্ল্যান নিয়ে আসছে, জাস্ট 2টা বছর শেষ করে চলে যাবে এরকম প্ল্যান নিয়ে আসে নাই, তারা কেউ
আমার জানা মতে আসলে চলে যেতে হয়নি, তারা থেকেছে, কোনো না কোনো জব ম্যানেজ করছে বা কোনো না কোনো বন্দোবস্ত হয়েছে। সো এটা আসলে আপনার অনেকগুলো ভ্যারিয়েবল উপর ডিপেন্ড করতেছে, এভাবে স্পেসিফিকলি আসলে এই কোশ্চেনটা এভাবে বলা যাবে না। আপনার নিজেকে এটা নিয়ে কান্ট্রি ওয়াইজ স্টাডি করতে হবে। বাট হ্যাঁ, আমি একটা জেনারেল আনসার দিতে পারি, সেটা হচ্ছে দুইটাই পসিবল, আপনার জবও এবং পিআর দুইটাই এনশিওর করা পসিবল আফটার মেবি, কারো ক্ষেত্রে হয়তো বা 4 বছর, 5 বছর বা আর একটু বেশি হইতে পারে, এন্ড এটা আপনার কান্ট্রির উপর ডিপেন্ড করতেছে। আবার কোনো কোনো কান্ট্রিতে হয়তো বা দেখেছে আরো বেশি সময় লাগতে পারে। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন আসছে যে ভাইয়া, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই এটা কি গ্রাজুয়েশনের আগে করলে ভালো হবে নাকি গ্রাজুয়েশনের পরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সহ অ্যাপ্লাই করলে ভালো হবে? মানে অ্যাপ্লাইটা কখন করতে যাচ্ছে, এই এই বিষয়ে প্রশ্ন। আচ্ছা, ইরাসমাসের ক্ষেত্রে আপনি আসলে সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না, এটা হচ্ছে তাদের প্রোগ্রামের একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করেন। সো আপনি যখন অ্যাপ্লাই করতেছেন, একটা হ্যাঁ একটা মাদার ইউনিভার্সিটি থাকতেছে, আপনার মেইন ইউনিভার্সিটি থাকতেছে যেখান থেকে আপনার প্রোগ্রামটা শুরু হবে, বা যেটা আপনার হোম ইউনিভার্সিটি আর কি, যেটা আপনাকে কোঅর্ডিনেট করবে প্রত্যেকটা মোবিলিটিতে। তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনটা কখন করবেন? এখন আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আপনি, তারা কিন্তু সবসময় এটা দেখে যে আপনি এর আগের বছর কি অ্যাপ্লাই করছেন কিনা, বা আপনি অ্যাপ্লাই করছেন এটা কি আপনি সেকেন্ড টাইম অ্যাপ্লাই কিনা, অনেক কিছুই দেখে তারা। আবার এটাও সত্যি, ইউরোপে কিন্তু জব এক্সপিরিয়েন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেকে দেখা গেছে যে সিজিপি অনেক হাই, বাট আরেকটা ক্যান্ডিডেট আছে যে সিজিপি হয়তো বা খুব একটা হাই না, তার সিজিপি একটু কম আছে, কিন্তু বাট তার জব এক্সপিরিয়েন্স আছে 1 or 2 ইয়ার্স। এটা কিন্তু খুবই একটা ভালো ইম্প্যাক্ট, একটা ভালো সাইট। ইউরোপে একটা জব এক্সপিরিয়েন্স একটা মাস্টার্স এর ইকুইভ্যালেন্ট হিসেবে ধরা হয়। সো আপনার যদি এমন থাকে যে আপনার জব এক্সপিরিয়েন্স আছে, আপনি তখন অ্যাপ্লাই করতেছেন, এটাও পসিবল। বাট আপনি যদি, হ্যাঁ, আবার এখানে এই এই পার্সপেক্টিভটাও দেখতে হবে যে আপনার কোনো এডুকেশন গ্যাপ নাই, আপনি একটা কন্টিনিউশনের ভিতরে আছেন, আপনার পাশ করে সাথে সাথে অ্যাপ্লাই করে দিচ্ছেন সাথে সাথে। এখন তারা কিন্তু প্রত্যেকটা ফিল্ডই সেভাবে বিবেচনা করে, প্রত্যেকটা ফ্যাক্টরি সেভাবে বিবেচনা করে। এখন এটাও কিন্তু আপনার প্রোগ্রাম ওয়াইজ এবং যে যে আপনাকে এভালুয়েট করতেছে তার উপর ডিপেন্ড করে এটা ভ্যারি করবে। মানে আপনাকে আমি 100% বলে দিতে পারবো না যে আপনি এখন অ্যাপ্লাই করলে যেটা আপনার জন্য বেটার হবে। তবে হ্যাঁ, ইন জেনারেল সবাই কিন্তু ফ্রেশার্স নিতে চায়। মানে আপনি আপনি জাস্ট স্টাডি, কোনো গ্যাপ নাই, আপনি হয়তোবা এখনই শেষ করছেন আবার এখনই আসছেন, হ্যাঁ আপনি তখনই অ্যাপ্লাই করে দেওয়াটাই আমার কাছে মানে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হবে আর কি। বাট আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই সেটা আপনার একটা স্ট্রং পয়েন্ট, সেটাও আপনি দেখিয়ে অ্যাপ্লাই করতে পারেন। সো দুইভাবে অ্যাপ্লাই করা পসিবল, কোনো সমস্যা নাই। বাট অ্যাপ্লাই করাটা জরুরি। আমার আমার রিসেন্টলি একটা জুনিয়র রুয়েট থেকেই, সে তার ইএমশিপ, যে ভাই মনে হয় যে প্রোগ্রামটাতে ছিলেন সেখানে হয়েছে, তো আমাকে নক দিয়ে বলতেছিল যে মানে কনফার্ম করতে যে এটা কি আসলে কি স্কলারশিপটা হয়ে গেছে কিনা। তো যখন আমি তাদেরকে অ্যাপ্লাই করতে বলতেছিলাম, তা বলতেছে যে না, কত মানুষ অ্যাপ্লাই করে, আমার এসজিপি দিকে হবে কিনা, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখনো ওরকম হয় নাই, অনেক কিছু নিয়ে অনেক মানুষ অনেক চিন্তা ভাবনা করে। আসলে অনেকেই আছে এগুলো চিন্তা করে অ্যাপ্লাই আর করে না। এমনও জুনিয়র আছে যারা অ্যাপ্লাই করে নাই, আবার এমনও আছে যারা অ্যাপ্লাই করে দিছে, জাস্ট অ্যাপ্লিকেশনটা করেছে এবং ফল পেয়ে গেছে। সো এত কিছু আসলে ডিপ না ভেবে বেটার হচ্ছে আপনি অ্যাপ্লাইটা করে দেন। আপনি যখন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করতেছেন, তখন তো আপনার ইরাসমাসে তো আর আপনার জন্য মানে অ্যাপ্লাই করতে টাকা পয়সা লাগতেছে না, আপনি অ্যাপ্লিকেশনটা ড্রপ করে দেন, কয়েকটা প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশনটা ড্রপ করে দেন। আর যখন আপনার পরবর্তীতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে, তখনও যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি তখন অ্যাপ্লাই করেন, জাস্ট অ্যাপ্লাই করেন। আচ্ছা, এরপরে আমাদের আরেকজন প্রশ্ন করছে, বেশ কয়েকটা প্রশ্ন আছে। তার ভিতরে একটা হচ্ছে, ডু দে প্রায়োরিটাইজ এ স্কিল বেসড প্রোফাইল, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সেস, অর এ রিসার্চ বেসড প্রোফাইল অ্যান্ড মোটিভেশন? আচ্ছা, এখানে যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে, তুমি যদি চাও তুমি একটা একটা করে পড়ে পড়ে একটা একটা করে উত্তর দিতে পারো। হ্যাঁ, সো যেটা ফার্স্ট কোশ্চেন যে তারা কি স্কিলটা প্রায়োরিটাইজ করে নাকি রিসার্চ বেস প্রোফাইলটা বেশি প্রায়োরিটি দেয়? সো বিষয়টা হচ্ছে, আহ, এটা একটা ব্যালেন্সের ভিতরে, ব্যালেন্সের মতো। আপনার যদি রিসার্চ আর্টিকেল থাকে ইউরোপের ক্ষেত্রে বা আপনার ইরাসমাসের ক্ষেত্রে, এটা ম্যান্ডেটরি না মোস্ট অফ দা। ইভেন আমার এখানকার যে সুপারভাইজার আছে, আমার মাস্টার্স থিসিসের সুপারভাইজার, উনি আমাকে বলছেন যে আসলে আমরা এটা এক্সপেকটেশনেই রাখি না যে একটা মাস্টার স্টুডেন্ট সে কোনো পাবলিকেশন করবে। সো হ্যাঁ, কারণ ইউরোপে কিন্তু রিসার্চটা তোমার পিএইচডি থেকে শুরু হয় সাধারণত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওদের হ্যাঁ হ্যাঁ। মাস্টার্সও তো কিন্তু কোর্স বেসড বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, কোর্স প্রজেক্ট বেস বা কোর্স বেস, জি ভাই। সো বেশিরভাগগুলোই। হ্যাঁ, হ্যাঁ, সো এখন আপনার যদি রিসার্চ থাকে, প্রোফাইলটা থাকে, এটা অবশ্যই একটা স্ট্রং দিক। তারা যে মানে আমার রিসার্চ, ইভেন আমার প্রোগ্রামের যে ডাইরেক্টর সে বলতেছিল যে তোমার তো এই সেক্টরের রিসার্চের পাবলিকেশন আছে, এটা তো খুবই ভালো। এটা হয়তো বা একটা স্ট্রং কি পয়েন্ট হিসাবে ছিল। বাট এমন না যে এটা খুবই একটা ম্যান্ডেটরি, মানে এটা আপনার আপনার থাকা লাগবে, এটা এরকম না। এটা থাকলে আপনার ভালো একটা স্ট্রং পয়েন্ট, অবশ্যই এটা সবাই বুঝে। বাট হ্যাঁ, যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটাও ভালো। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা বা প্রজেক্ট এক্সপিরিয়েন্স এগুলা এগুলো অনেক বেশি ম্যাটার করে। সো প্রায়োরিটির ক্ষেত্রে আমি বলবো যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা প্রজেক্ট এক্সপিরিয়েন্স এটা বেশি প্রায়োরিটি, এটা আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, আপনার সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে, ডাজ এভরি প্রোগ্রাম অ্যাকসেপ্ট সিক্স সেমিস্টার রেজাল্ট ইফ দ্য সেভেন সেমিস্টার রেজাল্ট ইজ নট ইট অ্যাভেলেবল? হ্যাঁ, এটা এটা প্রোগ্রামের উপর ডিপেন্ড করতেছে। ডেন্সিসের যে প্রোগ্রামের কোঅর্ডিনেটরের সাথে আমার কথা হয়েছিল, আপনি আপনি একটা কাজ করতে পারেন যে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামের কোঅর্ডিনেটরের সাথে এটা এটা নিয়ে একটু ইমেলে কথাবার্তা বলে নিতে পারেন। সো আমার যে ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একটা জুনিয়র, সে অ্যাপ্লাই করতেছিল, সে ছিল চুয়েট থেকে। সো সে আহ, ইয়া কর- আহ, 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 মানে এরকম একটা কোশ্চেন করছে যে তার তো এখনো ট্রান্সক্রিপ্ট সবগুলো আসে নাই, সে কি মানে এই যেগুলো আছে সেগুলো দিয়ে অ্যাপ্লাই করে দিবে দিবে কিনা, বা সিক্স সেমিস্টার। মেন জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করাটা আসলে ফার্স্ট অফ অল আপনার কাছে যা আছে তা নিয়ে অ্যাপ্লাই করাটা জরুরি। এটা হচ্ছে একটা মেন মেন জিনিস, যতটুকু গুছিয়ে অ্যাপ্লাই করা যায়। এখন কোন একটা ডকুমেন্টস আপনার কাছে নাই, বাট আপনি তাদেরকে এনশিওর করতে পারবেন যে আপনি ওই টাইমের আগে, তাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনি সেটা দিয়ে দিতে পারবেন, দেন ইটস ওকে। বাট আপনি এমন কিছু প্রমিস করিয়েন না যেটা আপনি পরবর্তীতে প্রোভাইড করতে পারবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ইভেন আপনার হয়তো বা একটা দেখা গেছে অন্য জায়গায় আপনি এনরোল আছেন মাস্টার্স প্রোগ্রামে, এখন আপনি তাদেরকে বলে দিয়েছেন যে না আপনি মাস্টার্স কমপ্লিট করে আপনি যাবেন, বাট পরবর্তীতে দেখা গেছে না আপনি মাস্টার্সটা কমপ্লিট করতে পারেন না, তখন সমস্যা হবে। বাট আপনার মাস্টার্সটা আপনি কমপ্লিট করবেন না সেটা আগে থেকে বলে দেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। সো জিনিসটা হচ্ছে এরকম আর কি। আহ 3 নম্বর কোশ্চেনটা, ইজ ইট ম্যান্ডেটরি টু ইনক্লুড মাই ফটো ইন মাই সিভি? হ্যাঁ, ইউরোপাসে যে ফরম্যাটটাতে, সেটাতে আপনার অটোমেটিক্যালি সিভিটাতে আপনার ফটো চাইবে এবং আপনি সেটা দিবেন। বিশেষ করে ইউরোপে অ্যাপ্লাই করার জন্য, মাস্টার্সে M1 M2 তে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু ওই মাস্টার্সের স্টুডেন্টদের ইউরোপাস সিভি দেখতে অভ্যস্ত। সো আপনি যখন ইউরোপে অ্যাপ্লাই করতেছেন, আমি হাইলি রেকমেন্ড করবো আপনি ইউরোপাস সিভি দিয়ে অ্যাপ্লাই করেন। আপনি যখন ইউএসএ তে অ্যাপ্লাই করবেন তখন ইউএস এর ফরম্যাটটা ফলো করেন। সো ইউরোপে যখন অ্যাপ্লাই করেন তখন ইউরোপাস সিভিতে অ্যাপ্লাই করেন এবং ছবিটা ইউরোপাস সিভিতে থাকে, এই কারণে আহ, আপনি সেটাও দিবেন। কিন্তু আমার জানা মতে ইউএসএ তে যখন আমরা অ্যাপ্লাই করি, প্রফেসরদেরকে মেল করতেছি, যখন আমাদের সিভিতে থাকে তখন আমরা ছবিটা ইনক্লুড করি না। এটা ভাইয়া অবশ্য আমার থেকে খুবই ভালো জানবেন। সাধারণত করা হয় না। হ্যাঁ, তো সাধারণত হ্যাঁ, করা হয় না। ইউরোপ আছে, এটা হচ্ছে ওদের বাই ডিফল্টই অপশনটা আছে। হ্যাঁ, should I include publications in my CV that are not relevant to the program? আহ, এখন বিষয়টা হচ্ছে আপনার পাবলিকেশন কয়টা আছে। যদি আপনার পাবলিকেশন আছে যে 10টা 12টা, তাহলে অবশ্যই আপনি আপনি রিলেভেন্ট গুলো অ্যাপ্লাই করবেন, ইনক্লুড করবেন। যদি না আপনার পাবলিকেশনে আছে 2টা এবং সেটা কিন্তু প্রোগ্রাম রিলেটেড না, কিন্তু আপনার পাবলিকেশন এগুলা, এবং আপনি হয়তো বা অথরশিপে ফার্স্ট বা সেকেন্ড অথর হিসাবে আছে, অবশ্যই সেটা অ্যাপ্লাই ইনক্লুড করবেন। কারণ এগুলো রিলেভেন্ট না হলেও এটা আপনার একটা স্কিলস যেটা প্রোভাইড করে যে না আপনি অ্যাটলিস্ট রিসার্চ পেপার পড়তে পারেন, আপনি রিসার্চ পেপার লিখতে পারেন। এটা ওয়ান অফ স্কিলস। সো অবশ্যই আপনার যদি থাকে আপনি অ্যাপ্লাই করবেন। এখন আপনার যদি 10টা থাকে, অবশ্যই আপনি ফিল্টার আউট করে রিলেভেন্ট গুলো অ্যাপ্লাই করবেন। বা আপনার যদি 10টারই হচ্ছে আপনার রিলেভেন্ট না, তাহলে দরকার নাই 10টা অ্যাপ্লাই করার। আপনার তখন ওই যে হাই ইম্প্যাক্ট যে জার্নাল যা আছে বা হাই ইম্প্যাক্ট কনফারেন্স আছে, তখন আপনার প্রায়োরিটি ওয়াইজে একটা 2টা বা 3টা অ্যাপ্লাই মেনশন করলেন। সবকিছু মেনশন করা লাগবে এমন জরুরি না। এবং পাবলিকেশনের ক্ষেত্রে যেটা কি জিনিস সেটা হচ্ছে, যেমন বর্তমানে একটা ট্রেন্ড আছে যে আমি একটা রিসার্চ, আন্ডার গ্রেডেও এটা হয়, গ্রেডেও হয়, যে আমি একটা রিসার্চ গ্রুপের সাথে আছি এবং আমার দেখা গেছে যে আমি ওখানে খুব একটা ভালো কন্ট্রিবিউশন নাই, বাট আমার নামটা চলে আসতেছে হয়তো বা শেষের দিকের অথর হিসাবেও। এটা আহ, বলবো বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে এটা আপনি না ইনক্লুড করলেই বেটার আপনার সিভিতে।
কারণ হচ্ছে আহ, আহ, আপনার ওই পাবলিকেশনে দেখা গেছে আপনার কন্ট্রিবিউশনটা খুব একটা না, আপনি জাস্ট ওই যে পাবলিকেশন সংখ্যা বাড়ানোর জন্য আপনি নিজের নামটা অ্যাড করছেন। পরবর্তীতে ওখান থেকে যদি আপনাকে কোনো টেকনিক্যাল কোশ্চেন করে, আপনি বিব্রত হইতেছেন, আপনি আনসার দিতে পারতেছেন না ভালো মতো, তো এগুলো অ্যাভয়েড করার জন্য আপনি সেটা ইনক্লুড না করাটাই বেটার। বাট হ্যাঁ, আপনার যদি ফার্স্ট দিকের অর্থহরণ সেটা যদি প্রোগ্রাম রিলেটেড না হয়, তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন, অ্যাড করবেন। আচ্ছা, এরপরে আমরা আসলে অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলছি, আরেকটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা নিয়ে আমরা মনে হয় প্রশ্নের শেষ করব। আমার আর দু একটা যদি থাকে সেগুলো দিয়ে। এই প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, ক্যান্ডিডেট সিলেকশনের ক্ষেত্রে স্টাডি গ্যাপ কোনো ইফেক্ট ফেলে কিনা? হ্যাঁ, এটা এটা হচ্ছে এই জিনিসটা এমন যে আপনার স্টাডি গ্যাপটা আছে। আপনি হয়তো বা 2 বছর আপনার গ্রাজুয়েশন হয়ে গেছেন, 2 বছর 5 বছর হয়ে গেছে। এখন এই 5 বছর আপনি কি করছেন সেটা তাদেরকে প্রোভাইড করতে হবে। আপনি হয়তো বা ইন্ডাস্ট্রিতে ছিলেন, বা আপনি হয়তো বা কোনো রিসার্চ ফ্যাসিলিটিতে ছিলেন, যেখানেই ছিলেন আপনি, আর মানে আপনি যেখানেই থাকেন, আপনি যে একটা কাজ তো করছেন। বাট হ্যাঁ, আপনি এই 5 বছর কিছুই করেন নাই, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, বা আপনি বাসায় বসেছিলেন, সেক্ষেত্রে এটা প্রবলেম। বাট আপনি যদি এই 5 বছর আপনি কোনো একটা ইনস্টিটিউশনের সাথে ছিলেন, কোনো একটা কোম্পানির সাথে ছিলেন, এবং আপনি সেটা অবশ্যই, তাহলে আপনি ওখান থেকে রিকমেন্ডেশন লেটার নিয়ে আপনি প্রোভাইড করে দেখাতে পারবেন, বা সার্টিফিকেশন নিয়ে আপনি প্রোভাইড করে দেখাতে পারবেন, তাহলে সেক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। বাট যদি আপনার এরকম গ্যাপ থেকে থাকে যে আপনি হয়তো বা 5 বছর আপনি অন্য কোনো একটা সেক্টরে চলে গেছেন, কমপ্লিটলি ইঞ্জিনিয়ারিং থেকে বা আপনার ফিল্ড থেকে আলাদা, সেক্ষেত্রে আপনি সেটার এক্সপিরিয়েন্স দেখাতে পারেন। বাট আপনি তো কিছু না কিছু করছেন, আপনি তো বসে থাকেন নাই। সো যেটাই করছেন সেটা আপনি দেখাবেন, সেটাই আপনি বলবেন। এবং এটা কতটুকু ইফেক্ট ফেলে, তাদের একটা প্রায়োরিটি আছে। আপনি ফ্রেশার ফ্রেশার হলে তাদের একটা স্কোর তারা দিবে, আমি জানি না, এটা তাদের সিলেকশন কমিটির তাদের প্রায়োরিটি। আপনি যদি রিলেভেন্ট জব করেন, সেক্ষেত্রে প্রায়োরিটি অবশ্যই হায়ার। সো সে প্রায়োরিটি বেসিসে আপনাকে তারা মার্ক আউট করবে। বাট সবসময় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেহেতু ইরাসমাস মন্ডুসে আপনার অ্যাপ্লিকেশন ফি লাগতেছে না, ফ্রি, আপনি যে পর্যায়ে থাকেন আপনি অ্যাপ্লাই করেন। মানে এটা কেউ বলতে পারবে না। আমার মনে হয় ইরাসমাস মন্ডুসের ক্ষেত্রে আপনাকে কেউ বলতে পারবে না যে কেন হইতেছে কেন হচ্ছে না। কিছু কিছু প্যাটার্ন জেনারেল থাকে, বাট কিছু কিছু অনেক সময় লাক কভার করে আমাদের। আরেকটা বিষয়টা হচ্ছে, আপনার প্রোফাইলে এমন কিছু একটা আছে যেটা হয়তো বা আমি দেখে বুঝতেছি না যে এটা প্রোগ্রামের সাথে related কিনা, কিন্তু ওই প্রোগ্রামের কোঅর্ডিনেটর সে পড়ে বুঝে গেছে না আপনার তার দরকার, তখন সে আপনাকে সিলেক্ট করে নিতে পারে। সো অ্যাপ্লাই করাটা হচ্ছে মেজর ব্যাপার। এখন কোনটা গ্যাপ ইম্প্যাক্ট ফেলবে কি ফেলবে না, অবশ্যই গ্যাপ থাকলে সেটা একটা সমস্যা, বাট এটা না, এমন না যে সেটা আপনার একেবারেই নাই হয়ে গেছে বা আপনার কোনো আশা নাই। হয়তো বা ইম্প্যাক্ট ফেলতে পারে, বাট আপনি অ্যাপ্লাই করাটা জরুরি। আচ্ছা, শেষ মুহূর্তে আরো একটা প্রশ্ন চলে আসছে। আহ, আমরা আর প্রশ্ন নিব না। আচ্ছা, এটা যেহেতু চলে আসছে এটা শেষ করে দিই, যে একাডেমিক জব কেমন ইফেক্ট করে অ্যাজ ফর জব এক্সপিরিয়েন্স? আম, হ্যাঁ, যদি আপনার একাডেমিক জবটা মানে ধরেন, আমি ওই যে শুরুতে বলছি না, আপনার সিভিটা আপনাকে কম্পেক্ট করে লাগবে, যে সিভিটা 5 পেজ হচ্ছে, ইউরোপ ইউরোপ আছে, তাহলে ইটস ওকে। বা নর্মাল যে আমাদের ওয়ার্ডের ফরম্যাটে 2 পেজ হচ্ছে, তাহলে ইটস ওকে। বাট এখন আপনার মনে করেন যে সিভিটা ইউরোপাস ফরম্যাটে আপনার, অনেকে আছে আমি দেখছি 7 8 9 পেজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ওই যে একাডেমিক জব, এগুলো তো অবশ্যই লোয়ার ক্যাটাগরিতে আসবে। আপনার একাডেমিক জব, এখন আপনার যখন আপনি জব এক্সপিরিয়েন্স দেখাতে যাচ্ছেন, আপনার ওখানে অন্য কোনো এক্সপিরিয়েন্সই নাই, মানে অন্য কোনো জব এক্সপিরিয়েন্স নাই, আপনার এটাই আছে, তাহলে আপনি এটা শো করবেন। সো ব্যালেন্স করে আপনি একটা প্রায়োরিটি সেট করবেন যে আপনি কোনটাতে, আপনি নিজেই আপনার সম্পর্কে ভালো জানেন, এক্সপিরিয়েন্স আছে, আবার আপনার কিছু রিসার্চ পেপার আছে, তাহলে আপনি ওইটা ফিল্টার আউট করতে হবে যে না, কোন জিনিসটা আমার প্রোগ্রামের সাথে বেশি রিলেটেড। এখন যদি একাডেমিক জব হয় ইটসেলফ, এটা একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এটা আপনি অবশ্যই অ্যাড করবেন। বাট যদি দেখেন যে না, আপনার অন্যান্য জব এক্সপিরিয়েন্স আছে, আরো জব এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে এটা আপনি বাদ দিতে পারেন। বাট এটা আপনার প্রায়োরিটি অনুযায়ী ডিপেন্ড করতেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের অডিয়েন্সদের প্রশ্ন করার জন্য। আমরা আসলে সময় স্বল্পতার জন্য আমরা আর প্রশ্ন নিতে পারছি না। এর পরবর্তীতেও আসলে আমরা বুঝতে পারছি যে যারা অডিয়েন্স থাকে, অনেক কথা হয়তো সবার সামনে বলা সম্ভব হয় না, যেটা আমাদের
রুয়েটে বেশ প্রচলিত যে হায়ার স্টাডিজ সম্পর্কে বা কেউ যদি বিসিএস নিয়ে পড়াশোনা করতে চায়, এটা আসলে উৎসাহ দেওয়ার থেকে ওই যে বলে না যে পিছনে টেনে ধরে বেশি। এজন্য অনেকে হয়তো একটা প্রশ্ন থাকা সত্ত্বেও। মতো একটা ট্যাবু, হুম। একটা ট্যাবুর একটা মতো, ট্যাবু, একটা ট্যাবুর হ্যাঁ। মতো ফিল। তো হ্যাঁ এই হ্যাঁ। এই বিষয়টা আসলে আমাদের ভিতরে অনেকটা কাজ করে। তো যে কারণে আহ, আমি হাসিবকে অনুরোধ করব যে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তারা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগটা তুমি প্রিফার করো বা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবা? হ্যাঁ, নর্মালি ফেসবুকে আমাকে মেসেজ দিলে, জানাইলে, মানে যে কোনো কোশ্চেন ফেসবুকে জানাইলে আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করি, সাহায্য করার চেষ্টা করি। সো আপনারা যারা আছেন সবাই আমাকে হচ্ছে ফেসবুকে নক দিতে পারেন। আহ, এটা আমি হয়তো দেখা গেছে একটু লেট হতে পারে, বা আমি একদিন পরে রিপ্লাই দিচ্ছি, বাট আমি রেসপন্স করবো আর কি। সো আমার আমার ক্ষেত্রে ইন জেনারেল সবার ক্ষেত্রে সবার মানে এখন সবার সাথে তো আমি ইমেলটা শেয়ার করলে আমার ইমেলেও অবস্থা খারাপ হয়ে যাবে। হুম, হুম। সো এটা বেটার যে আপনারা আমাকে রিচ আউট করেন ফেসবুকে, এন্ড আমি অবশ্যই হয়তো বা 1-2 দিন লেট হলেও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর এই যোগাযোগ করার ক্ষেত্রে আমি সাধারণত একটা পরামর্শ দিই। আহ, আপনারা যারা ফেসবুকে যোগাযোগ করবেন, তারা চেষ্টা করবেন যে প্রথমেতে যদি সম্ভব হয় একটু বড় হইলেও, মানে আমার কাছে যেটা মনে হয় একটু বড় হলেও আপনারা কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন এই বিষয়টা জানায় দেওয়া। যদি মনে করেন যে এরকম হয় যে আসসালামু আলাইকুম ভাই, কি খবর, কেমন আছেন, আসলে এই কথাগুলোর উত্তর দেওয়ার মতো অবস্থায় অনেকে থাকে না। কিন্তু আপনি যদি কথাটা এরকম ভাবে শুরু করেন যে আসসালামু আলাইকুম ভাই, ভাই আমার নাম অমক, আমি অমক সিরিজের, আমি এই প্রোগ্রামের এই জিনিসগুলো দেখছি, কিন্তু এই জিনিসটা আমার কাছে একটু অস্পষ্ট মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো এই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনার একটু সময় হয়। তো তাহলে ব্যাপারটা হয় কি যে যার সাথে কথা বলতে চাচ্ছেন সে বুঝতে পারে যে আপনার সঙ্গে কিভাবে কথা বলতে হবে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এইভাবে যদি আপনি কাউকে প্রশ্ন জিজ্ঞেস করেন, তার সঙ্গে আপনার রিলেশনটা যতটা ভালো হয়, ওই আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি খবর, খাইছেন কি না, এই এখান থেকে ওই প্রশ্নে আসতে আসতে দেখা যায় যে চ্যাট বন্ধ হয়ে যায়, চ্যাট এন্ড হয়ে যায়। তো এইটা একটু চেষ্টা করেন, আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো উপায় যে যোগাযোগ করার, যে শুরুতেই আপনার প্রশ্নের কিছু অংশ জানায় দেওয়ার, তাহলে কথা বলতে সুবিধা হয়। আর যদি ফোনে কথা বলতে চান, যদি সেটা সুযোগ থাকে, তাহলে যেহেতু আমাদের সময়ের পার্থক্যটা আছে, তো সেটাও একটু মাথায় রেখে মনে হয় ফোন দেওয়া উচিত যদি ফোনে কথা বলা হয়। তো সেটাও একটু মাথায় রাখেন। আর আমার একটা প্রশ্ন ছিল, ওটা শেষ করে তারপরে আমরা শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে যে তুমি একটা বললা যে থিসিসের সময়ে, এটা আমিও ওই সময় শুনছিলাম যে আমাদের প্রোগ্রামে ছিল যে ওটা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরেও থিসিস কেউ যদি করতে চায় করতে পারে। তো কেউ যদি বাইরে করতে চায় সেক্ষেত্রে আসলে স্কলারশিপের ব্যাপারটা কেমন থাকে? খুবই মেজর একটা কোশ্চেন, এটা বলা হয়নি। ধন্যবাদ ভাই। আহ, সেটা হচ্ছে, যদি আপনি ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরে করতেছেন, তাহলে তাদের স্কলারশিপে আপনাকে সাপোর্ট দিবে 2 মাস, সর্বোচ্চ 2 মাস পর্যন্ত। এরপরে আপনাকে সেই স্কলারশিপ থেকে আর সাপোর্ট দিবে না আপনি যদি ইউর বাইরে গিয়ে থিসিস করেন। তো আচ্ছা। এটা একটা ফ্যাক্ট। আপনার থিসিস 6 মাস থাকে। এখন আপনি যদি 2 মাস, তাহলে প্রথম 2 মাস পেলেন, এরপরে 4 মাস আপনি যদি স্কলারশিপ না পান, তাহলে হয়তো বা দেখা গেছে আপনি যেখানে থিসিস করতে যাচ্ছেন তাদের একটা ফান্ড পেতে পারেন। যেমন আম, এটা এটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কোথায় যাচ্ছেন। আপনার আপনার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হবে, যে আপনি যেখানে যাচ্ছেন সেটা কি আসলে অর্থিত কিনা। হয়তো বা আপনি পিএইচডি কন্টিনিউশন করতে পারবেন, তাহলে সেখানে হয়তো বা যাইতে পারেন। বাট হ্যাঁ, যেটা ভাই পয়েন্ট আউট করছেন, আপনি যদি 2 মাস পর্যন্ত তারা আম, আমার প্রোগ্রাম থেকে 2 মাস পর্যন্ত তারা সাপোর্ট দেয়। তারা আমাদেরকে ইভেন মেল করে জানিয়ে দিয়েছে যে যারা যারা ইউরোপের বাইরে ইন্টার্নশিপ করবে, থিসিস ইন্টার্নশিপটা, তারা 2 মাস পর্যন্ত সাপোর্টেড থাকবে স্কলারশিপ নিয়ে। এরপরে তাদেরকে স্কলারশিপ অ্যামাউন্ট আর দেওয়া হবে না। আচ্ছা। হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে আমাদের এতেও এরকম একটা শর্ত ছিল, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আমাদের সময়ে আমাদের জানানো হয়েছিল যে 3 মাস পর্যন্ত। মানে আমাদেরটা ছিল হচ্ছে তোমার
ইউকে ইউই এর বাইরে হওয়া সত্ত্বেও এটা আসলে এডুকেশনাল দিক থেকে ওদের খুব সম্ভবত এখনো শর্তটা মানে সম্পর্কটা আছে, যে কারণে ওইটা ইউ এর বাইরে হওয়া সত্ত্বেও পুরো প্রতি মাসে সাপোর্ট দেয়। কিন্তু আমাদের আরো একটা ইয়ে ছিল তোমার টার্কিতে ছিল খুব সম্ভবত, এবং আমার ব্যাচমেটই মানে আমাদের সাথে যারা ইএমশিপে গেছিল, আমার ব্যাচমেট একটা হচ্ছে ইউএসএ তে ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ারে তার থিসিসটা করছে। তো আমাদেরটা বলা ছিল যে 3 মাস পর্যন্ত হচ্ছে সাপোর্ট দিবে, আর তারপরে আর দিবে না। তারপরে ওই যে আবার ইউ এর ভিতরে যখন ঢুকবে তখন থেকে যদি তার কোনো ডিউ থাকে তখন থেকে দিবে, কিন্তু 3 মাসের পরে যে আর দিবে না, এরকম একটা ইয়ে ছিল। আচ্ছা, তো অনেক ধন্যবাদ হাসিবকে যে এতক্ষণ সময় দেওয়ার জন্যে। আর আরো একটা আহ, প্রশ্ন করা হয়নি যে তোমার ওখানে ইফতার কখন, 9টায় না ভাই 10টায়? আমার এখানে ইফতার হচ্ছে আর 25 মিনিট আছে। ও আচ্ছা, তো খুবই খুবই সো তাড়াতাড়ি। এবং হ্যাঁ হ্যাঁ, নরওয়েতে হচ্ছে আপনার এখন যারা আমার ওখানে ফ্রেন্ডরা আছে আর কি, তারা অনেক লেটে করতেছে, না, অনেক তাড়াতাড়ি করতেছে আরো, কারণ আচ্ছা। এখন শীতকালীন তো। এখন ও হচ্ছে আহ, আহ, 4টা, 4:30টার দিকে মনে হয় তারা করতেছে। তো হ্যাঁ, ওখানে যেমন ওখানে তো হচ্ছে, ইফতার হয় দেখি যে 8টা 9টার সময়। কারণ হ্যাঁ হ্যাঁ, সূর্যের আলো থাকে, ওটা এটা একটা। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে সামারে, সামারে আচ্ছা এমন আচ্ছা। হয়, বা আমার এখানেও সামারে যেমন গতবার আমরা হচ্ছে 7:30টার দিকে, আস্তে আস্তে ওই যে উইন্টারের দিকে হইলে একটু হুম হুম। কমতে থাকে। আবার সামারের ক্ষেত্রে নরওয়েতে দেখা গেছে যে অনেক লম্বা সময় হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা ওই যে আমি এমনও শুনছি যে তারা নিকটস্থ কোনো ইসলামিক কান্ট্রিটারে ফলো করে আর কি। আচ্ছা আচ্ছা। কারণ ওটা তো পুরোপুরি পসিবল হয় না। পুরোপুরি তো সম্ভব হয় না, হ্যাঁ, কারণ নরওয়েতে তো হ্যাঁ হ্যাঁ এমনও এমনও নাকি সময় আছে যে 24 ঘন্টায় আলো থাকে। হ্যাঁ, 24 ঘন্টায় আপনার হচ্ছে যে সূর্যটা একটু মানে হুম। সাইন কার্ভের মতো একটু করে যায়, আবার হ্যাঁ হ্যাঁ। উপরে উঠে আবার ঘুরতে থাকে, এরকমও হয়। তো এটা আসলে খুবই ইয়ে। তো হাসিবকে অনেক ধন্যবাদ আসলে, রোজার সময় এতক্ষণ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমাদের। তো 2 ঘন্টা ধরে আসলে কথা বলা বেশ কঠিন, তারপরও অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের অডিয়েন্সকেও অনেক ধন্যবাদ যে আহ, বাংলাদেশে ইফতার হয়ে গেছে, ইফতারের পরে আমাদের এতক্ষণ কথাবার্তা শোনার জন্যে। তো আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আমি হাসিবকে আরেকবার বলবো যে তোমার যদি শেষ কোনো কথা তুমি অডিয়েন্সদের বলতে চাও। ফার্স্টলি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে এরকম একটা অপরচুনিটি বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য। আর অডিয়েন্সদেরকে বলবো যে স্কলারশিপের যে বিষয়টা, সেটা হচ্ছে আগে আমাকে অ্যাপ্লাই করতে হবে। অনেক কিছু না চিন্তা করে ফাইনাল জিনিসটা সেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিই, আমি অ্যাপ্লিকেশনটা ড্রপ করি, প্রথমবার করি, রিফাইন করি, আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স হবে। এটাও একটা আসলে জবের মতো, স্কলারশিপ ফাইন্ড আউট করা এটা কিন্তু একটা জবের মতো। তো আমাকে এটা সিরিয়াসলি নিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমাকে হবে, আমার দ্বারা হবে হবে না এগুলো চিন্তা করে আমি অ্যাপ্লাই করব না, তাহলে তো আর হলো না। সো এটা করা লাগবে। আর যেটা হচ্ছে, হ্যাঁ, আমাকে রিচ আউট করবেন আপনারা, যদি আপনাদের মেজর কোনো কোশ্চেন থাকে অবশ্যই রিচ আউট করবেন। আমি চেষ্টা করব, যদি ইমার্জেন্সি হয় আপনি আপনার কোশ্চেনটা ডাইরেক্ট করে দিয়েন, আমি সাথে সাথে অ্যান্সার করে দিব যদি আমি অনলাইনে থাকি। সো আপনাদের সবার জন্য শুভকামনা। আহ, ইনশাল্লাহ হয়তোবা অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ হয়তোবা ইউরোপে ইরাসমাসে আপনাদের সব এখানকার থেকে হয়তোবা অনেকেরই পড়ার সুযোগ হবে। আচ্ছা আচ্ছা। আর আর একটা ইয়ে হচ্ছে যে যারা হাসিবের সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের রুয়েট হায়ার স্টাডি গ্রুপে আমার যে পোস্টগুলো করা আছে সাধারণত দেখবেন যে হাসিবকে ট্যাগ করা আছে, ওখান থেকেও আপনারা ওর ফেসবুক আইডি পেয়ে যাবেন। আর আমাদের অনুষ্ঠান শেষ করার আগে সাধারণত আমি চেষ্টা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো। আমাদের পরবর্তী হচ্ছে 8 মার্চ আহ, আরও একটা হায়ার স্টাডিজ প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে কানাডা নিয়ে। তো আপনারা আশা করি সেটাতেও যোগদান করবেন। আর হাসিব যেহেতু এর আগে সৌদি আরবে ছিল, আহ, আমাদের সৌদি আরবের সেশনটা গত সপ্তাহে হয়ে গেছে। যারা আপনারা মিস করেছেন, আমরা চেষ্টা করি আসলে প্রত্যেকটা সেশনই রেকর্ড করা, সেই সেশনটাও রেকর্ড করা হয়েছে কিন্তু আমার এখনো পোস্ট করা হয়নি, খুব দ্রুতই আশা করি পোস্ট করে দিব। তো সেখান থেকেও আপনারা কিছু তথ্য নিতে পারেন। এছাড়াও হাসিব যেহেতু সেখানে ছিল, সেই বিষয়েও যদি তার সঙ্গে কোনো যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। আর এই তো, এরপর এছাড়া হচ্ছে আমাদের অডিয়েন্সদের শুভকামনা। আশা করি
আপনাদের সঙ্গে দেশের কোনো না কোনো প্রান্তে আমাদের দেখা হবে, সেই আশায় আমরা সব সময় ব্যক্ত করি, এবং তার মানে সেই চেষ্টা, সেই পথটাকে আর একটু সহজ করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আহ, তো আশা করি আমরা যে চেষ্টাটা করে যাচ্ছি সেটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে। তা না হলে আসলে আমাদের এই চেষ্টার কোনো মানেই থাকবে না। তো আমাদের আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা এখানে শেষ বা সমাপ্ত ঘোষণা করছি। আর এই সেশনটা যেহেতু রেকর্ড করা হয়েছে, আমরা খুব দ্রুত আমি চেষ্টা করব যে সৌদি আরব এবং এই সেশনটা দুইটাই পোস্ট করে দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ হাসিবকে আবারও আমাদের মাঝে এতক্ষণ সময় দেওয়ার জন্য।